Welcome everyone. আজকে আমাদের guest Rafi Bhai. Rafi Bhai, welcome back to our show. Thank you. Last time you were here was back in February. You're one of our first guests on the show. So it's been a busy year for you. We have been following you as fans. You released multiple solo songs this year. At the same time, আমার জন্য সবচেয়ে যেটা বেশি আপনার সাথে কানেক্ট করার সুযোগ হয়েছে, that was through the Warcell concert, which took place last month, October. Last month. October. Exactly এক মাস আগে। এক মাস আগে। 23 তারিখে। 23 তারিখ, So yes. I got the opportunity to see you perform live with your band. It was a great experience. At the same time, আমার জন্য এত বছর পরে একটা বাংলাদেশি কনসার্ট এক্সপিরিয়েন্স করাটাও একটা বিশাল বড় ব্যাপার ছিল। আমি আমেরিকাতে আসার পরে আসলে বাংলাদেশি কনসার্টের দেখি নাই। তো সেই জায়গা থেকে আই মানে স্যাং মাই হার্ট আউট, আই এনজয়েড টু দ্য ফুলেস্ট। তো আপনি ওখানে ওয়াজ ওয়ান অফ দ্য পারফর্মার্স এক্সেপ্ট আর্সেল অ্যান্ড ওয়ারফেজ ওয়ার দ্য অনলি ব্যান্ড দেয়ার। So সেই জায়গাটার থেকে আপনার এক্সপিরিয়েন্স অ্যাজ আ পারফর্মার অ্যাট দ্য সেম টাইম being part of the whole concert, the whole experience, as a fan of Warfaze and Artcell as well, সেই জায়গাটা থেকে যদি উই স্টার্ট, আই থিঙ্ক আমাদের অডিয়েন্স অনেক ইন্টারেস্ট পাবে। সো প্লিজ আপনি যদি আপনার এটার সাথে পুরো জার্নিটা আমাদের সাথে শেয়ার করেন, and I will chip in, we both will. Yeah, Sure. yeah. হ্যাঁ, Sure. Now, I would definitely like to know more about your experience there in a bit. But first of all, thank you guys for inviting me back. হ্যাঁ, ফেব্রুয়ারিতে যখন আসছি তখন আমার জাস্ট মনে হয় সেকেন্ড সং রিলিজ হলো তুই ছাড়া, অ্যান্ড তখন We তোমাদের played it a little bit. Those of you missed it, check out our channel. রাইট Rafi Bhai's first episode is there. You can hear the whole story of his life there. So হ্যাঁ, এক্স্যাক্টলি, অ্যান্ড তোমাদেরও তখন মনে হয় জাস্ট 3-4টা এপিসোড হয়েছে। সিন্স দেন তোমাদের প্রতি মাসেই 2টা করে almost. অলমোস্ট 2টা হ্যাঁ। করে তোমাদের এপিসোড যাচ্ছে। আমারও প্রতি মাসে একটা করে গান রিলিজ দিলাম। ইয়েস, ইটস বিন আ লং, সো again thanks for bringing me back. So talking about Warcell and my experience as an artist performing there, আমি বলবো যে এটা এক্সপিরিয়েন্সটা ছিল টক ঝাল মিষ্টি। ইট হ্যাড এভরিথিং। আচ্ছা, হ্যাঁ, আমি আগে মিষ্টিটাই বলি। জিনিসগুলো ভালো লাগছে যে যেটা তুমি বললা যে ওয়ারফেজ, আর্টসেল, দিজ আর দ্য ব্যান্ডস legends. legends, হ্যাঁ, right? মানে right. ওয়ারফেজ আমরা যখন নাকি we were in our youth, we grew up listening to them and বাংলাদেশে তাদের লাইভ কনসার্ট দেখেছো, তাদের সাথে একই স্টেজে পারফর্ম করতে পারাটা ওয়াজ আ বিগ ডিল, অ্যামেজিং একটা ফিলিং, রাইট? অ্যাট দ্য সেম টাইম যেই জায়গাতে আমরা পারফর্ম করছি, ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস একটা হিস্টোরিক একটা ভেনিউ, ট্যালিহো থিয়েটার। ওইখানে পারফর্ম করতে পারাটা ওয়াজ অ্যান অ্যামেজিং একটা প্রাইডের একটা ব্যাপার থাকে যে ফর এনি আর্টিস্ট। একটু কনটেক্সট দেন না। আমি তো ফার্স্ট টাইম এরকম একটা জায়গায় গেলাম, তো আপনার যদি একটু ভেন্যুটা নিয়ে বলেন যে হিস্টোরিক্যাল জায়গাটা। আমি জানি সূর্য ভাই আমাকে অনেক সময় অনেক সরি, আই শুড হ্যাভ টার্নড ইট অফ। No, that's okay. Happens. Life happens. লাইফ হ্যাপেন্স, এক্স্যাক্টলি। সব কিছু ছাড়লেও ফোন আমাদের ছাড়ে না, It's actually a আমরা call ফোনকে from ছাড়ি my না। office that directly gets there was anyway. Hmm. আমরা যেটা একটু কাইটা দিব, আমাদের অফিসের কোনো একটা এমার্জেন্সি রেসপন্সের ইয়া বাইজে উঠছে, সো আই couldn't আচ্ছা। avoid it. Anyway, But আমরা that's এটা okay. কাইটা It's দিব। fine. হইতেই পারে। হইতেই হ্যাঁ, পারে। কাটা সবকিছু কেটে ফেলে দিলে হবে কেমনে? বলো কোয়েশ্চেন আচ্ছা, আমি ছিলাম হচ্ছে কনটেক্সটে যে হিস্টোরিক্যাল ভেন্যু, ভেন্যুটা নিয়ে আই ওয়ান্ট নো দ্য স্টোরি। লোকেশনটা কোথায় ছিল, এটার ব্যাপারে, এটার অ্যাকোস্টিক্স কেমন, হু আর দ্য সাউন্ড ইঞ্জিনিয়ার্স দ্যাট ডে। আই হার্ড আ লট অফ স্টোরিজ ফ্রম সূর্য ভাই। সো এই জায়গাগুলোতে যদি আপনারা দুইজন একটু কন্ট্রিবিউট করেন, আই থিঙ্ক দ্যাট উড বি গ্রেট। ভেনুর হিস্ট্রি রাফি বলতে পারবো ভালো, আর সাউন্ড অ্যাকোস্টিক্স ইঞ্জিনিয়ার কে ছিল আমি বলতে পারবো ভালো আর কি। সো রাফি ভাই, শিওর, আই ক্যান স্টার্ট। আই মিন ফার্স্ট অফ অল এটার জন্য ইন্টারেস্টিং কনটেক্সটটা হচ্ছে এটাই যে আমি আর আমার ওয়াইফ কাশফি কয়েক মাস আগে একটা কনসার্ট দেখতে যাই, একটা পিঙ্ক ফ্লয়েড ট্রিবিউট কনসার্ট ট্যালিহোতে। ইটস ইন লিসবার্গ, ভার্জিনিয়া, ডাউনটাউনে লিসবার্গের। অ্যান্ড ওইখানে যাওয়ার পরে যে এক্সপিরিয়েন্সটা, সাউন্ড বলো, লাইট বলো, অ্যান্ড অডিয়েন্সের যে আমি দেখতেছি মানে কানেকশনটা উইথ দ্য ব্যান্ড, যখন নাকি এক্সপিরিয়েন্স আমি নিজে করছি অ্যাজ অ্যান অডিয়েন্স, ওই দিন না আমি বের হওয়ার সময় আমি আমার ওয়াইফকে বলতেছিলাম আই উইশ আই কুড পারফর্ম দেয়ার সামডে। সো ওই জায়গা থেকে মানে ভেন্যুটা আমার পার্সোনালি আমার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট। এখন আসি ভেন্যুটার স্পেসিফিক্সে, ওয়াই দিস ইজ সো হিস্টোরিক অ্যান্ড অল। ইটস এ ভেরি ওল্ড ভেন্যু, অ্যান্ড যারা কনসার্টে গেছে ওয়ারসেল কনসার্টে বাংলাদেশিরা, তারা তো অবভিয়াসলি দেখতে পারছে গিয়ে যে
I think the entire like downtown flavorটার সাথে ওটার Exactly. যে এক্সটেরিয়রটা is such a nice thing to see মানে একটা হিস্টোরিক দেখলে বোঝা যায় Right. And It's that a- place is হ্যাঁ। so old that হ্যাঁ। when AC/DC was a touring band, they played there. So চিন্তা করো কত right পুরনো। right অনেক পুরনো So- and যেমন there are other venues ধরো ওরা হচ্ছে গিয়ে আগে ছিল একটা মুভি থিয়েটার ওটাকে ট্রান্সফর্ম করে করছে কনসার্ট ভেন্যু বাট ট্যালিও ওয়াজ ফ্রম দ্য ভেরি বিগিনিং ডে ওয়ান it was built for concerts musicians so Okay. that's how this is very different plus it's also one of the like আমাদের এখানে থাকে না স্টেট পার্ক ন্যাশনাল পার্ক so it's actually enlisted as one of the national venues for musical concerts আচ্ছা আচ্ছা so এইসব কারণেই এটা অনেক স্পেশাল and historic and it adds a lot of prestige special So basically যেটা ন্যাশনাল ভেন্যু বলতেছে যেটা সেটা হলো কি এই ভেন্যুগুলিতে অন রেগুলার বেসিস টুরিং যত ব্যান্ড আছে যেগুলি ধরো যে বাস নিয়ে পুরো আমেরিকা ঘুরে টুরিং ব্যান্ড আছে এরকম টুরিং ব্যান্ডরা এইসব জায়গায় যদি ভার্জিনিয়াতে আসে তাহলে দে উইল প্লে হিয়ার ডিসিতে আসলে দে উইল প্লে অ্যাট ইউনিয়ন স্টেজ না হয় একো স্টেজ থিংস লাইক দ্যাট আর কি আচ্ছা সো আর ইভেন দো ইটস আ ওল্ড প্লেস এটার ভিতরের টেকোস্টিক্স এবং দ্য শেল ইজ স্টিল দেয়ার বাট ভিতরের জিনিসটা খুবই সবকিছু Upgraded. মডার্নাইজড আপগ্রেডেড সাউন্ড কোর্স ফ্রন্ট অফ দ্য হাউস ছিল জো he actually was front of the house for pretty big names আর কি আচ্ছা যতগুলি ব্যান্ড ফর দ্য লাস্ট আই থিঙ্ক 15-20 years he mixed there অ্যারোহেড নামে একটা বড় ব্যান্ড আছে আমেরিকার ওই ব্যান্ডের টুরিং এফওএইচ ছিল আর কি আচ্ছা হি ইজ ভেরি ওল্ড অলমোস্ট রিটায়ারমেন্টের কাছে চলে যেতেছে বাট ইয়ার্স আর ভেরি গুড খুবই গ্রাম্পি একটা ওল্ড গাই খুবই গ্রাম্পি মানে ওর সাথে কথা বললে ওকে এরকম করে বুঝছো গ্রাউল করে খালি লাইটে আমাদের নিজেদের মানুষজন ছিল লাইটে আমাদের একটা ফ্রেন্ড ছিল হু হেল্প আস আউট ও হইল গিয়ে ওর নিজের লাইটের কোম্পানি আছে কাজ টাজ করে বাট দেন হি কেম টু জাস্ট ডু দ্য লাইটিং ডিরেকশন ওভার দেয়ার সো এই তো আর সো এই কোয়ালিটির যে কথাটা হচ্ছিল সো এই জায়গাটা থেকে ইউ হ্যাভ বিন পারফর্মিং ইন দ্য ইউএস ফর ওয়াইল নাও তো এরকম একটা জায়গার যে সাউন্ড লাইটিং প্লাস দি এন্টায়ার অ্যাম্বিয়েন্স লাইক কত 700 ক্যাপাসিটি ছিল আপনাদের 600 ক্যাপাসিটি ছিল 600 capacity chilo like there were then VIP upstairs there are like 3 or 4 bars in it so the entire ambience as a performer when you perform there do you feel any difference between performing in a different venue compared to a venue with so much amenities in it ও অ্যাবসলিউটলি এটা যেটা বললাম আগে থেকে একটা প্রিসেট মাইন্ড থাকে যে আমি এরকম একটা ভেন্যুতে যাচ্ছি পারফর্ম করব এটা একটা ব্যাপার থাকে অ্যান্ড দেন ওয়েন ইউ আর দেয়ার অ্যান্ড ওয়েন ইউ সি পিপল আউট দেয়ার অ্যান্ড যেহেতু সাউন্ড টাউন আমি বুঝতে পারতেছি খুব ভালো হচ্ছে ওই জায়গাতে যেটা আমি শুনতে পারতেছি না আমি তো স্টেজে সাউন্ড শুনতে পাচ্ছি আমি দেখতেছি যে মানুষ খুব এনজয় করতেছে ইট অ্যাডস এ লট অফ ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স অ্যান্ড ধরো তুমি নর্মালি হয় কি আমাদের বাংলাদেশি ব্যান্ড ট্যান্ড এইগুলি ধরো কোনো রেক সেন্টারে কোনো হাই স্কুলের অডিটোরিয়ামে এগুলি জেনারেল পারপাসে করে বানানো জিনিসপত্র চার্চের কোনো একটা রুম দিজ আর মেড ফর ডিফারেন্ট পারপাস আর এই যে বিল্ডিংটা ইট সেলফ দ্য ইন্টেরিয়র অফ ইট দ্য অ্যাকোস্টিক্স অফ ইট দিস থিংস দ্যাট হ্যাজ বিন ডান টু ইট টু মেক ইট সাউন্ড পারফেক্ট ফর মিউজিক্যাল ইভেন্টস সো হয় কি অ্যাজ আ মিউজিশিয়ান তোমার এক্সপিরিয়েন্সটাও ডিফারেন্ট হবে অ্যাজ আ অডিয়েন্স তোমার এক্সপিরিয়েন্সটাও ডিফারেন্ট হবে সো right এইটা তুমি যদি ওই সেম গানটাই যদি তুমি রেক সেন্টারে যায় বাজাও ইউ উইল মোস্ট প্রবলি নেভার বি এবল টু হ্যাঁ তুমি যদি খুব ভালো ইঞ্জিনিয়ার হও ইউ উইল মেক ইট সাউন্ড গুড বাট আ রুম দ্যাট ইজ পারপাসলি বিল্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট এক্স্যাক্টলি ফ্রম right এক্স্যাক্টলি এটা এক্সপ্লেন করাটা একটু ডিফিকাল্ট এটা এক্সপিরিয়েন্স লাইক রাইডিং আ রোলার কোস্টার আর কি আর এক একটা আর্টিস্টের জন্য এক একভাবে কাজ করে তার মতন আমি যেটা বলতেছিলাম যে এটা ইট ওয়াজ এ কম্বিনেশন অফ লাইক ইট ওয়াজ এ মিক্সড ফিলিং আমার জন্য টক ঝাল মিষ্টি যেমন একটা ছিল তো প্রিসেট যেটা বললাম যে একটা মাইন্ডসেট নিয়ে আসতেছে যে এরকম একটা ভেন্যুতে এরকম দুইটা লেজেন্ডারি ব্যান্ডের সাথে পারফর্ম করবো অ্যান্ড অল দ্যাট প্লাস থার্ড আরেকটা এক্সাইটমেন্ট ছিল যে অনেক দিন আমি এখানে ডিএমভিতে পারফর্ম করি নাই লাইভ দিস ওয়াজ মাই ফার্স্ট লাইভ পারফরমেন্স ইন ডিএমভি
after almost more than a year. So আচ্ছা। ওই একটা এক্সাইটমেন্টও ছিল। সো সব সাইড থেকে আমি বলবো যে দিস ওয়াজ ওয়ান অফ মাই মোস্ট ইম্পর্ট্যান্ট সিগনিফিক্যান্ট একটা কনসার্ট, একটা লাইভ অ্যাপিয়ারেন্স। আপনারা দুইজন এটার অর্গানাইজেশনের সাথেও ইনভলভ ছিলেন, তো সেই জায়গাটা থেকে হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স উইথ দ্য ব্যান্ডস? এবং আমি পার্সোনালি বলি যে শোয়ের পরে I got to meet them in the parking lot, hung out with them for a while, took pictures and whatnot. So ওই জায়গাটা থেকে dealing with these bands who are like legends, এই জায়গাটা থেকে অর্গানাইজেশনের জায়গা থেকে how do you feel a difference between dealing with a legendary band or let's say a regular band or even carrying your own band in that case? I think as our organization, since আমি ওই জায়গাটা থেকে বলি যে I think we treat all of our artists the same. আচ্ছা। And we are also a artist management company now. So we are managing artists from 2025. We're going to take in and we're going to manage them. We're going to manage their tours and all those things. So we don't treat anyone different. Now, এখন তোমার ডিফারেন্সটা হবে কি, the bigger the band, the move মানে তোমার আরো moving parts বাড়বে আর কি। Requirements The বাড়ে। smaller the band, it's the easier it is. It's never an easy job because এক একজন মানুষের এক এক রকমের চাহিদা বা সিচুয়েশন থাকে, then you have to cater it and it's a lot of people managing too. You know, getting them transportations, keeping everything on schedule, because then you are for your show you are kind of responsible for these people for those certain days আর কি। রাইট। সো এই জায়গাটা থেকে আমি যদি এটা জিজ্ঞেস করি যে ধরেন এখন বাংলাদেশে প্রচুর প্রমিজিং আর্টিস্টস আছে, দের আর লিজেন্ডারি ব্যান্ডস অ্যান্ড লিজেন্ডারি আর্টিস্টস অ্যাজ ওয়েল, অর্গানাইজারের জায়গা থেকে ইজ ইট ওয়ার্থ দ্য এফর্ট ফ্রম আ ইনভেস্টমেন্ট পার্ট perspective থেকে যদি চিন্তা করি যে if artists are willing to come to the US, from an organization point of view, do you actually make a profit or you're just doing it for your passion? You want me to go first? হ্যাঁ, be my guest. আমি বলা শুরু করলে শেষ হবে না। এটার কোনো স্ট্রেট ফরওয়ার্ড ইয়েস নো আনসার নেই, বাট ফার্স্ট ইট কামস ফ্রম দ্য প্যাশন। The passion, the এবং বাই দ্য ওয়ে আপনি টক ঝাল মিষ্টিটা বলছেন, টক ঝাল এখনো বলেন নাই, সো আই উড হোপ আপনি ওই জায়গাগুলো কভার করবেন। হ্যাঁ শিওর, বাট ইয়া এক্স্যাক্টলি, আই মিন ইন টার্মস অফ তুমি যদি বিজনেস পয়েন্ট অফ ভিউ বলো, অনেস্টলি ROI কি অনেক? আই ডোন্ট থিঙ্ক সো। অ্যাটলিস্ট এখন পর্যন্ত আমরা সেটা রিয়েলাইজ করি নেই। হোপফুলি ইন ফিউচার, অ্যান্ড উই আর ওয়ার্কিং টুয়ার্ডস মেকিং ইট feasible, more viable and financially যেন জিনিসটা আরো more sustainable হয়, and we are in process of making that happen. And this time আমি বলবো যে at least we did better than the last time. You know, other side যেটা হচ্ছে যে other outcomes যেটা, again আমাদের গোলটা কি, যে আমরা ভালো একটা এক্সপিরিয়েন্স দেবো অডিয়েন্সকে। আমি আমার আর্টিস্টিক সাইড থেকেও এটা আমার গোল থাকে, অ্যাজ যদি অর্গানাইজার হ্যাট করি সেখান থেকেও আমাদের এই গোলটা থাকে যে উই ওয়ান্ট টু মেক শিওর যে আমাদের একটা ভালো একটা এক্সপিরিয়েন্স পাচ্ছে যারা আসতেছে, প্রত্যেকটা মানুষই একটা ইউনিক। তুমি যেটা বললা যে ইউ হ্যাড অ্যান অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। সো এখন সেই জায়গা থেকে যদি চিন্তা করি, আমি বলবো যে উই ওয়ার ভেরি সাকসেসফুল, বিকজ অ্যাটলিস্ট যতজনের সাথে আমার ডিরেক্ট ইন্টারাকশন হয়েছে, and আমি তো স্টেজ থেকে দেখছি যে এভরিবডি ওয়াজ হ্যাভিং এ গ্রেট টাইম। অ্যাবসলিউটলি, ইট ওয়াজ লাইক হাউসফুল কমপ্লিটলি। আমার তো মনে হয় ক্যাপাসিটি থেকেও বেশি লোক ছিল, দেয়ার ওয়াজ মানে পা ফেলার জায়গা ছিল না। এক্স্যাক্টলি, না ক্যাপাসিটি থেকে লোক বেশি থাকার কোনো খুব অপরচুনিটি নেই। Number wise, it wasn't a sold out show, but honestly it looked like a house full. At least I felt it. Yes. Yeah, I think we're 50 tickets shy from sold out. আচ্ছা, but still it's a huge number. Yeah, 557 or something like that. Yeah. So ওই জায়গা থেকে চিন্তা করলে আমি বলবো যে I came back home feeling very accomplished and very good. আমার কাছে ওই জিনিসটাই প্রাইসলেস লাগে তামাদ্দুন, অনেস্টলি, যে যখন আগে আমি দেখি যে মানুষজন খুবই এনজয় করতেছে, অ্যান্ড তারা আমাকে চিনলো কি না চিনলো, I would be least bothered and cared about that. And a lot of people, they don't know me in terms of as an organizer, so that's totally fine. Surjo, honestly speaking কি just the day off ছাড়া, day off and the night off, আর বাকি একটা আমার কাছে কিছু করতে ভালো লাগে না। সো আমি যেদিন সাউন্ড চেকে যাই, আমার একটা খুব দ্যাটস মাই হ্যাপি প্লেস। সাউন্ড চেক থেকে শুরু করে শো শেষ হওয়া পর্যন্ত আমি কিচ্ছু করি না।
কারোর সাথে কথাও বলি না আমি ঠিকঠাক মতন, এবং এটা নিয়ে আমার যারা আমাকে চেনে বা আমাদেরকে যারা আপনারা লাস্ট কাপল অফ শোজে দেখছেন সবাই মনে করেন যে আমি একটা খুবই একটা কেমন রুড একটা অ্যাসোল আর কি, ঠিক আছে? বাট ভাই আই এম ডুইং মাই জব, দ্যাটস আই মিন আই এম সরি আই এম নট ইউ নো আই ডোন্ট নো ইউর দেয়ার। রাইট। সো আমার কাছে এটা ভালো লাগে। টাকার বিষয়টা টাচউড আগের যেটা বললো আগের থেকে ভালো হয়েছে। এটা কি আমরা হ্যাপি ইন দ্য টাইম অ্যান্ড এফোর্ট দ্যাট উই হ্যাভ টু পুট ইন? এটা যদি আমরা আমাদের যা ডে জব করি উই মেক কম্পেয়ার টু নাথিং, মানে একটা শো তো একদিনের জন্য তো 2 মাস খাটা লাগে। রাইট। এই জায়গাটা থেকে আমি একটু যদি কোয়েশ্চেনটা করি যে ধরেন বাংলাদেশ থেকে, এবং কোয়েশ্চেনটা দুইজনের জন্যই আপনাদের, বাংলাদেশ থেকে কোনো আর্টিস্ট যদি এখন আমেরিকাতে এসে ট্যুর করতে চায় বা ডিএমভিতে এসে একটা শো করতে চায়, কোন কোন হার্ডলসগুলো আপনার মনে হয় কমাতে পারলে আপনাদের এই যে 2 মাসের প্যারাটা স্কুইজ করে অনেক কমানো সম্ভব? হোয়াট ইজ দ্য বিগেস্ট প্যারা? আর শো লাইক দিস না, সম্ভব না। এটা একটু হেডস্পেস লাগবেই, মানে প্যারা খাইতেই হবে। হ্যাঁ, প্যারা খাইতে হবে না, মানে সময়টা দিতে হবে মার্কেটিং থেকে শুরু করে। এটা ইটস এভরিডে ওয়ার্ক, মানে বিকজ কারণ আমাদের এখানে কিন্তু আসলে 300-350 এই ধরনের ব্যান্ড শো টাইপের বা এই ধরনের ভেন্যুতে অন উইকডে আমরাই কিন্তু নাম্বারসগুলি নিজেদেরকে কিন্তু বিট করতেছি। সো তোমার ওই 550 মানুষ আনার জন্য একটু হেড স্পেস দিতে হবে, ওর যাতে ছুটি নিতে পারে বা এই অনেক ধরনের জিনিস আছে। সো আর আমরা আসলে না, ওইটা তো ধরেন আপনি একটা লিডওয়ে রাখবেন যে শোটাকে মানে হাইপ আপ করার জন্য, বাট অর্গানাইজিং থেকে ধরেন আর্টিস্টের সাথে কোঅর্ডিনেশনের আপনি একটা আর্টিস্টকে আনতে চান বা কেউ রিচ আউট করলো, হ্যাঁ, আমি এই জায়গাটা থেকে সেটা আমরা এখন যেভাবে করতেছি সেটা হলো কি উই আর গোয়িং উইথ ব্যান্ডস অ্যান্ড মিউজিশিয়ানস অর আর্টিস্টস হু আর অলরেডি হিয়ার। বলতে গেলে মানে দে অলরেডি হ্যাভ দ্যার ভিসা প্রসেস অ্যান্ড এভরিথিং ডান। We just go through their booking agent, or we can be their booking agent, whatever, but we are not doing the visas and like বাংলাদেশ থেকে আমরা কন্ট্যাক্ট করতে পারছি না। সো আমাদের জন্য আসলে ব্যাপারটা এখন ওই ঝামেলাটা আমাদের করতে হয় না। আমাদের জাস্ট খালি শো অর্গানাইজ করা, মার্কেটিং করা, স্পন্সর আনা। কারণ স্পন্সর আনতে হলেও শোটাকে অ্যানাউন্স করতে হয়, স্পন্সররা দেখতে চায় যে এটা ব্যান্ডের পেজ, আর্টিস্টের পেজ থেকে হয়েছে কিনা লেজিটিমেন্সির জন্য। সো ওই জায়গাগুলিতে আমাদের একটু বাট আমাদের কাছে মনে হয় দ্য মোর উই ডু ইট উইল বি মোর efficient and sponsors will have more visibility and all that. আমি জাস্ট একটা অ্যাঙ্গেল অ্যাড করবো তোমার কোয়েশ্চেনে, যে আই থিঙ্ক উইথ মোর রিসোর্সেস, more advanced timing, like heads up, things, and more obviously financial, resources as well, things can get even much smoother and better, so yeah, I'll just like to leave there a point arki. Acha. So going back to the show, I saw you performing a few of your originals. You covered a few, but you started with your originals, and I love them. So ওই জায়গাটা থেকে আপনার probably you covered most, or you performed most of the recent songs that you released. Right. So ওই জায়গাটা থেকে I want to know, like আপনি বলতেছিলেন যে এই বছর আপনি almost every month একটা করে গান রিলিজ করছেন বা চেষ্টা করতেছেন সেটা করার। I saw you releasing couple of songs which are very time relevant. We have been through a lot of changes in recent few months. So এই জায়গাটা থেকে এই যে প্রত্যেক মাসে একটা গান রিলিজ দেওয়া বা আপনার ফুল টাইম প্রফেশনের বাইরে এই টাইমটা বের করা, how do you do that? এবং আপনি যদি ওই মিউজিক্যাল জার্নিটাও বলেন at the same time how you manage your time to do all those stuff. I think everything comes down to তোমার self prioritization, যে তুমি কিভাবে তোমার দিনে 24 ঘন্টা, রাইট? সো এই 24 ঘন্টাকে তুমি কিভাবে প্রায়োরিটাইজ করবা, রাইট? সো আমার জন্য এটা খুবই ক্লিয়ার ছিল 12 মাস আগে ধরো, যে আমি কীভাবে এটা করবো, প্রায়োরিটাইজ করবো, আমি কীভাবে টাইমটা আমি স্পেন্ড করবো। সো আমি লিমিট করছি আমার যেই সোশ্যালাইজিং বলো, যেসব জায়গায় আমি আরও যে মানে সোশ্যাল হ্যাং আউট করতাম, আড্ডা মারতাম বিভিন্ন জায়গায় গিয়ে, এগুলো অনেক কমাই দিছি। রাদার ওই টাইমটাকে আমি চেষ্টা করি যে আই ডু সামথিং লাইক মিউজিক। কারণ হচ্ছে কি আই ওয়ান্ট টু ডু মিউজিক। আমি জাস্ট চাইছিলাম যে আমি নিজে মিউজিক লিখবো, টিউন করবো, গান গাবো, কম্পোজ করবো, রিলিজ দিব। দ্যাটস হোয়াট আই এনজয় মাই সেলফ ডুইং দ্যাট, সো ওই জায়গা থেকে যদি বলি, 1 বছর আগে কিছু কোম্পানির থাকে
যে কর্পোরেট উইশ লিস্ট থাকে যে আমি এটা একটা জায়গাতে আমি সবচেয়ে লম্বা একটা স্কাই স্ক্রেপার বানাবো বা একটা সবচেয়ে বড় বিল্ডিং হবে আমার, এটার কোনো রিজন নেই। তো আমার একটা এরকম হঠাৎ করে এরকম ডিসেম্বরের দিকে আই থিঙ্ক সূর্য অ্যান্ড আই টকড অ্যাবাউট, আমি সূর্যকে বলছি সূর্য আমি না 2024 তখন যেটা হয়েছিল যে হঠাৎ করে আমরা দেখতেছিলাম যে পাইপলাইনে অনেকগুলো গান হয়ে আসছে। তো আই ওয়াজ পুশিং মাই সেলফ অ্যান্ড আই ডিডন্ট নো অ্যাট দ্যাট টাইম যে আমি এটা ইমপ্লিমেন্ট করতে পারবো কেন না, এক্সিকিউট করতে পারবো, বাট আই এম লাইক লেটস অ্যাট লিস্ট এইম ফর ইট। কোনো সময় যদি করতে না পারি না, দ্যাটস ওকে, নোবডি ইজ গোনা বিট মি, কারণ আমি নিজে এটার আমার নিজের কী বলবো ওনার, রাইট? সো জাস্ট একটা গোল, একটা এম ঠিক করলাম যে আমি 2024 আমি 12 মাসে 12টা গান রিলিজ দেবো। অ্যাপারেন্টলি অ্যাকচুয়ালি অলরেডি 14টা হয়ে গেছে, কারণ হচ্ছে গিয়ে তোমার 10টা সিঙ্গলস আর একটা ইপি রিলিজ করলাম, যেটার মধ্যে আচ্ছা, এই বছর আপনার 14টা গান অলরেডি, আর ডিসেম্বরে ইনশাল্লাহ আসতেছে আরেকটা এন্ড উইথ ইট, সো 15টা গান হয়ে যাবে বাই দ্য এন্ড অফ 2024। I think that's a lot. That's a lot of songs in a whole year. And Surjoto was from the very beginning was an integral part of every step, you know, and he is very well aware of what I've been through. I mean, we both have gone through this together. আমার আজকের এই এর পিছনে। সো যেটা বললা যে তোমার সময় সাপেক্ষ কিছু গান অ্যান্ড অল দ্যাট, এগুলো কিন্তু একদমই প্ল্যান না। যখন বোঝা যাচ্ছে এগুলো খুবই ইনস্ট্যান্ট। এগুলা খুবই, যেমন একটা গান ছিল মৃত্যুর কোরাস ফর এক্সাম্পল, এই গানটা নিয়ে আমার অনেক বড় প্ল্যান ছিল। এই গানটা নিয়ে আমার মানে এটা রিলিজ ক্যাম্পেইন নিয়ে আমার অনেক বিশাল প্ল্যান ছিল। এটার কারণই হচ্ছে যে গানটা আমি যেই সেক্টরে গত 17-18 বছর ধরে কাজ করতেছি, ডেভেলপমেন্ট সেক্টরে, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট সেক্টরে, প্লাস আমি বিভিন্ন কনফ্লিক্ট এরিয়াতে গিয়ে কাজ করি, ইউক্রেন বলো, হেইটি বলো, এই ধরনের কনফ্লিক্ট এরিয়াতে আমাদের কাজ হয় আমার কোম্পানি। সো গানটা হচ্ছে গিয়ে যুদ্ধ, বা থিমটা হচ্ছে পিস, মোর লাইক অ্যাকচুয়ালি যুদ্ধ না, মোর লাইক পিস নিয়ে, যে কবে থামবে এই যুদ্ধ, প্রতিবাদ আজ বা ক্রুদ্ধ। হ্যাঁ, অডিয়েন্স প্লিজ চেক ইট আউট, ইটস অন রাফি ভাইস চ্যানেল, রাফি আলম। হ্যাঁ, অ্যাবসলিউটলি, আই লাভড ইট। সো তখন আপনার ভিডিওটাও খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। সো যখন নাকি দেশে একটা অরাজকতা চলতেছিল, it was not ready in terms of the production, যদি আমি বলি ওভারঅল প্রোডাকশন, তুমি যদি বলো ভিজুয়ালস বলো, এটার একটা ভালো একটা মিউজিক ভিডিও করার একটা ইচ্ছা ছিল, তারপরে তোমার অডিও প্রোডাকশনও যদি বলো, হ্যাড টু এক্সপার্টাইট এভরিথিং, ফাস্ট ট্র্যাক ইট। সো ইনস্ট্যান্টলি স্ট্র্যাটেজিক একটা ছিল, ডিসিশন ছিল যে লেটস জাস্ট রিলিজ ইট রাইট দেন। তারপরের মাসেই গান রিলিজ করলাম মুগ্ধ। Though it was, the title is coincidentally বাংলাদেশে একটা স্টুডেন্ট যে নাকি মারা যায় তার নামের সাথে মিলে, কিন্তু গানের পার্সপেক্টিভটা ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট। It was about how I was amazed with the movement and the students' roles and the youth, the Generation Z, তাদের রোল, তাদের সাহস, তাদের এটা নিয়ে I was impressed, I was amazed. তো ওই মুগ্ধতা থেকে গানটা আমার লেখা এবং টিউন করা। সো এক সপ্তাহের মধ্যে গানটা করা, লিটারালি স্টার্ট টু ফিনিশ এভরিথিং ওয়াজ লিটারালি, গান লেখা, সুর করা, গান টেক দেওয়া, রেকর্ড করা, প্রডিউস, মানে মিক্সিং, মাস্টারিং, এভরিথিং ওয়াজ ডান উইদিন জাস্ট 1 week. সো এরকম কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে এই বছরে। হ্যাঁ, কারণ যেটা বললাম যে প্ল্যান ছিল একরকম, বাট দেন সময়ের সাথে তাল মিলিয়ে কিছু চেঞ্জেস আনতে হয়েছে। সো এই তো এভাবে করে। So in terms of response, how are the responses? Like ধরেন আপনি যে besides your regular songs that you plan to release, আপনি কিছু টাইম রেলেভেন্ট সং রিলিজ করতেছেন, এখনকার সময়কার জেনারেশন, হাউ ডু দে পারসিভ ইউর মিউজিক? এই জায়গাটা থেকে আমরা উই কাইন্ড অফ বিলং টু দ্য সেম জেনারেশন, মানে আমরা 2-3 বছর এদিক ওদিক, বাট উই লিসেন টু দ্য সিমিলার টাইপ অফ মিউজিক ওয়েন উই ওয়ার গ্রোয়িং আপ। আমরা নেক্সট জেনারেশনের কাছে আপনার কাছে কি মনে হয়, আপনি যে ধরনের লিরিক নিয়ে বা যে ধরনের টিউন বা মেলোডি নিয়ে গান করতেছেন, হাউ ডু দে পারসিভ দিস? আই থিঙ্ক দ্য বেস্ট এইটার ফিডব্যাকটা পাওয়া যায় যখন নাকি তুমি লাইভ করো অ্যাজ অ্যান আর্টিস্ট, রাইট? তো আমার তো এই বছরের লাইভে আমি কম ফোকাস করছি। আই অনলি হ্যাড কাপল, 2টা লাইভ শো করলাম, একটা ছিল অ্যাটলান্টায় আর একটা হচ্ছে গিয়ে ডিএমভিতে ওয়ার্সালের সাথে যেটা করলাম। এবং এইটার যদি আমি ফিডব্যাক তুমি আমাকে বলো, এটার উপর বেস করে যদি আমি বলি,
রেসপন্স হ্যাজ বিন মানে আমার জন্য আই ওয়াজ মুভড অ্যাটলান্টা যখন গেলাম এভরিবাডি তখন আমি সেদিনই অ্যাকচুয়ালি মৃত্যুর কোরাস রিলিজও দিই যেদিন আমার শো ছিল আচ্ছা অ্যাটলান্টায় ওই গানটা লাইভও করি ওই জায়গায় অ্যান্ড দ্য পিপল আফটার আই ওয়াজ ডান উইথ দ্য পারফরমেন্স তারা যে ফিডব্যাকটা আমাকে দিল আমার 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 মনে হয়েছে যে আমার সার্থক আমার এই কাজগুলো করা বা আমার এই যে এত কষ্ট করা বা সব কিছুই টোটালি ওয়ার্থ ইট বিকজ মানুষজন সবাই খুব কানেক্ট করতে পারে এই গানগুলা কথাগুলো আমার গানের প্রত্যেকটা গানেরই এমন না যে আমি অনেক কঠিন শব্দ ইউজ করি গানের শব্দগুলো সিলেকশনগুলো ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড ফলো এ ধরনের শব্দ টিউন আমি বলবো না যে খুব খুব প্রোগ্রেসিভ খুবই কমপ্লিকেটেড কিছু কম্পোজিশন ওয়াইজও ইটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড প্রতিটা গানের কম্পোজিশনই সো সেই জায়গা থেকে যদি বলো এভরিবডি ওয়াজ এবল টু কানেক্ট লাইভে অ্যান্ড তুমি যেটা বললা ওয়ার্সেলে তুমি নিজেও শুনছো আমার লাইভ পারফরমেন্স অ্যান্ড অল সো সেদিনও পারফর্ম করে আসার পরে পরে ব্যাক স্টেজে অনেকেই আমার লাইভ যে গানগুলো করলাম মুগ্ধ করলাম মৃত্যুর কোরাস করলাম নিজের মতো করলাম তিনোটা গানেরই ভালো রেসপন্স পাইলাম আচ্ছা অ্যান্ড আমার মনে হয় যে আমাকে প্রত্যেকে যারা আমাকে অনেক দিন ধরে ফলো করে বা শুনে থাকেন প্রত্যেকে দে অ্যাপ্রিসিয়েট মোর অফ মাই অরিজিনালস টু বি ভেরি অনেস্ট আমার নিজের কাছেও সেটা আমার মনে হয় যে আই মাইসেলফ আই ফিল লাইক I want to work on my originals. ওই গানগুলো নিয়ে আমি বেশি মুভ ফরওয়ার্ড করতে চাই সো সেই জায়গা থেকে তোমার কোয়েশ্চেনের আনসার হবে যে রেসপন্স লাইভে যদি আমি ওইটাকে যদি আমি কাউন্ট করি সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করি হ্যাজ অলওয়েজ বিন ভেরি ভেরি পজিটিভ ভেরি গুড আর সোশ্যাল মিডিয়াটা তো এটা আমার জন্য এখন আননোন একটা টেরিটরি টু বি ভেরি অনেস্ট আই এম স্টিল এক্সপেরিমেন্টিং আ লট অফ থিংস কিছু গান ভালো হয় কিছু গান ভালো রেসপন্স যেমন তুই ছাড়া যখন ফেব্রুয়ারিতে রিলিজ দিলাম ইনস্ট্যান্টলি অর্গ্যানিক্যালি খুবই ভালো একটা রিচ পাইছিলাম এটা খুবই ভালো রেসপন্স ছিল ইনফ্যাক্ট আমার এটা ফেভারিট আপনার যতগুলো রিলিজ পাইছে তার মধ্যে থ্যাংক ইউ তারপরে নিজের মতো একটা ভালো একটা অর্গ্যানিক্যালি একটা খুব ভালো একটা রেসপন্স আসছে সো বাকি যেগুলো এখনও এক্সপেরিমেন্টাল একটা স্টেজে আছে বুঝছো তো আমাদের সো এমন না যে আমি বলতে পারবো যে জিনিসটাকে মাস্টার করতে পারছি বাট সোশ্যাল মিডিয়াটাকে আমি এখনো আমি বলবো যে এখনো অতটা আমি ইয়ে করতে পারতেছি না যে কনফিডেন্টলি বলতে পারবো যে না এটা আই গট দিস রাইট এই জায়গা থেকে আমি একটু আর সবসময় সবকিছু করাও সম্ভব না একটা মানুষের then we have to find the right people to do it too so যে জায়গাতে তোমার এভরি মান্থ ইউ হ্যাভ সামথিং লাইক আমার জন্য একটা গানের ভাইবটা খুবই ক্ষণস্থায়ী ধরো গত পরশুদিন আমার একটা গান রিলিজ হলো একটা কভার সং করলাম এটাও একটা এক্সপেরিমেন্টাল একটা সং ফার্স্ট ডে আই উইল বি অ্যাংশিয়াস সেকেন্ড ডে ফ্রম থার্ড ডে আই এম ব্যাক টু মাই নেক্সট সং like right. that doesn't bother me at all and এটা হয়ে গেছে আমার এখন অ্যাকচুয়ালি এই কম সময়ের ভিতরেই it really doesn't bother me genuinely I mean like next দিন থেকে I'm talking already I've been talking about my December release and planning and সব কিছু নিয়ে কাজ করতেছি সময় কই so actually আর সো এই জায়গাটায় আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি যে আমার একটা অবজারভেশন ছিল যে আপনার জন্য মুভ অন করাটা যত ইজি ধরলাম আপনি একটা কন্টেন্ট বা একটা কাভার সং রিলিজ করলেন সেটা আপনার এক্সপেকটেশন অনুযায়ী কোনো কোনো সময় রিচ হবে কোনো কোনো সময় হবে না রাইট তো ইউ ক্যান মুভ অন টু ইউর নেক্সট সং আপনি হয়তোবা এটা এখন করতে পারতেছেন বিকজ ইউ হ্যাভ আ ফুল টাইম প্রফেশন অ্যাজ ওয়েল আপনাকে ফিনান্সিয়ালি ওটা নিয়ে চিন্তা করতে হচ্ছে না যে আমাকে এভরি উইকে বা এভরি মান্থে হাউ ডু আই মেক মাই মানি অর পে মাই রেন্টস বা or pay my bills and everything. Right. So এই জায়গাটা থেকে ধরেন যারা ফুল টাইম মিউজিশিয়ান এখন right even who are younger than you who are considering taking music as their full time profession ওই জায়গাটা থেকে আপনার কাছে কি মনে হয় এটা কি আসলে এখনকার আমাদের যে ইন্ডাস্ট্রি সেটাতে সম্ভব করা যে আপনি এভাবে হাউ ডু ইউ সাস্টেইন ইন দিস ইন্ডাস্ট্রি That's a great question. I mean, again, এটা খুবই একটা রিলেটিভ রেসপন্স হবে কারণ হচ্ছে কি আই এম নট ইন এভরিবডিজ শু না অ্যাবসলিউটলি আপনি আপনার এক্সপেরিয়েন্স থেকে কারেক্ট সো আমি যদি আমার সাইড থেকে বলি এটাও করতে তো ইট ওয়াজ নট ইজি ফর মি ফর এক্সাম্পল দ্য তুমি ফাইন্যান্সিয়াল সাইডটাই বললা সো ওই জায়গা থেকে বলি না আরো অনেকগুলো সাইড আরো আছে অনেকগুলো ফ্যামিলি আপনার বয়সের একটা পর্যায়ে এসে অ্যাবসলিউটলি সো ওই জায়গা থেকে যদি আমি বলি ফাইন্যান্সিয়াল সাইডটা ফার্স্ট অফ অল এই জায়গাতেও আসলে একটা নিজের একটা ডিসিশনের ব্যাপার আছে একটা প্রায়োরিটাইজেশনের ব্যাপার আছে যেই ইনভেস্টমেন্টের দরকার হয় বিকজ আই থিঙ্ক
the way I took this journey, it's nothing less than an entrepreneur. ওই এক্সপেরিয়েন্সটা থেকে তুমি যদি বলো আচ্ছা রাইট হ্যাঁ যে এটা শুধু ফাইন্যান্সিয়াল পার্ট না, এটার ভিতরে তোমার মার্কেটিং আছে, ফার্স্ট অফ অল তোমার ক্রিয়েটিভিটি পার্টটা আছে থাকতে হবে, যে তোমার ইউ নিড টু হ্যাভ এ প্রোডাক্ট, তোমার একটা ভালো গান থাকতে হবে, রাইট? তারপর হচ্ছে তোমার মার্কেটিং, তারপর হচ্ছে গিয়ে তোমার প্রোডাকশন, তারপরে হচ্ছে গিয়ে তোমার ইটস এ প্রজেক্ট ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, একটা স্ট্র্যাটেজি লাগবে, মানে অনেক কিছু ইনভলভ এটার মধ্যে, হিউম্যান রিসোর্স, রিক্রুটমেন্ট, যে কোন প্রডিউসারকে হায়ার করবো, কোন মার্কেটিং পার্সনটাকে হায়ার করবো, কে কভার আর্ট করবে, অনেক ম্যাসিভ একটা প্ল্যানিং এবং একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের অ্যাসপেক্ট আছে, রাইট? সো ইট টেক্স আ লট অফ টাইম অ্যান্ড লট অফ রিসোর্সেস। তো ফাইন্যান্সিয়াল পার্ট থেকে যদি আমি বলি, যে চ্যালেঞ্জটা তুমি বললা যে আপকামিং বা ইয়াঙ্গার যারা, তারা যদি এটাকে ফুল টাইম যারা করতে চায়, অ্যান্ড সে 20 years back I was in their shoe. এখন the path I chose, what I did was I tried to make, আচ্ছা ঠিক আছে তাহলে ফাইন্যান্সটাই যখন সবচেয়ে ফার্স্ট চ্যালেঞ্জ, লেট মি ওয়ার্ক অন দ্যাট ফার্স্ট। সো আমি ওইটাকে প্রায়োরিটাইজ করছি, রাইট? এখন কেউ যদি ফুল টাইম মিউজিক করেও সেটা করতে চায়, আমি বলবো না এটা অসম্ভব, এটা সম্ভব। সো ইটস অল অ্যাবাউট, এগেন তুমি যদি অন্টারপ্রেনার বা বিজনেস সাইডটাকে নিয়ে চিন্তা করো, ওই পার্সপেক্টিভ থেকে তুমি যদি চিন্তা করো নিজেকে বা তোমার নিজের মিউজিক্যাল ক্যারিয়ারটাকে, ইটস অ্যাবাউট আর্নিং, রাইট? তোমার রেভিনিউর একটা কোথাও জায়গা থেকে একটা জেনারেট করতে হবে, তোমার একটা ক্যাপিটাল লাগবে, ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, সেই জায়গা থেকে তুমি জিনিসটা নিয়ে তোমার ফার্স্ট স্টার্ট করবা, তোমার একটা স্টার্ট আপ ফেজ থাকবে অ্যান্ড অল দ্যাট। হাউ ইউ ক্যান ডু দ্যাট, এটা তো এক একজনের জন্য এক এক রকম, তার বিভিন্ন রকম ওয়েজ থাকতে পারে, মিউজিক দিয়েও থাকতে পারে, কেউ গান লিখেই মানুষের কাছে সেল করতে পারে, কেউ টিউন করে কেউ যদি খুব ভালো টিউন করে, সে টিউন করে সেল করতে পারে, কেউ যদি ভালো গিটারিস্ট হয়, ভালো ড্রামার হয়, সেটাও করে মিউজিক্যালি হি অর শি ক্যান আর্ন দ্যাট রেভিনিউ। আই এম জাস্ট থ্রোয়িং এক্সাম্পলস। এখন কারো যদি ধরো ওইটাও ওই মুহূর্তে পাকাপোক্তভাবে একদম এক্সপার্টিস না থেকে থাকে, হি অর শি মে হ্যাভ সাম আদার এক্সপার্টিস. Someone may be a very good writer, someone may be a very good photographer, someone may be a very good, financial modeler, someone may be a very good scientist. Somehow you need to make that source of money happen, right? So ওই জিনিসটা I think ensure করতে হয়। So আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি আমার অন্য সাইড থেকে I try to focus and I balance that. And then when একটা জায়গায় আসলাম যে আমার মনে হয়েছে যে I'm comfortable এখন, I can actually set some funds aside to actually invest on my music. And এখানেও প্রায়োরিটাইজেশনের ব্যাপারটা, আমি চাইলে ওই মিউজিকটা পার্সু নাও করতে পারতাম, আমি এই জিনিসটা করতে নাও চাইতে পারতাম, আমি চাইলে ওটা দিয়ে আমি আমার লাক্সারিয়াস একটা লাইফ লিড করতে পারতাম, because it takes a lot of time and money nowadays. হ্যাঁ, you could have spent it anywhere else, right? So এটা again then it comes back to the prioritization side, যে আমি এখন কোনটাকে প্রায়োরিটাইজ করব। যেটা আমি বললাম যে আমি যদি সোশ্যাল হ্যাং আউট করি, একটা সময়ও যায়, ওটাতে আমার একটা আর্থিক ব্যাপারও যায়, রাইট? একটা এক্সপেন্সও থাকে, ভার্সাস আই এম ট্রাইং টু লিমিট দ্যাট। I think it's a very good point actually, যে আমরা কিন্তু এমন না যে উই ডোন্ট স্পেন্ড মানি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অনেক বড় বড় নাম্বারস উই স্পেন্ড, বাট ওই জায়গাটাতে রাফি ভাই যে প্রায়োরিটাইজেশনের কথা বলতেছে, বিকজ আপনি একটা ট্রেড অফের মতো, যে আমি এটা না করে আমি এখানে করলাম, সো ইউ ইনভেস্টেড ইন ইউর প্যাশন, সো দ্যাট, এবং দ্যাট হোয়াট অ্যাকচুয়ালি ব্রট ইউ হিয়ার। সো আই মিন আমি বলবো যে অ্যাজ অ্যান অন্টারপ্রেনার ইউ আর ভেরি সাকসেসফুল, এবং এটাও একটা বড় লেসন কিন্তু, যে থিঙ্ক অফ ইয়োর সেলফ অ্যাজ আ ব্র্যান্ড, ইউ আর দ্য স্টার্ট আপ, you are the manager, you are the CEO, so then you have to go in the market and compete, and and that is the trend, honestly speaking. এটাই এখনকার কারেন্ট ট্রেন্ড। অ্যান্ড আগে যেরকম মিউজিশিয়ানদের জন্য যেটা হইতো যে দে নিডেড এ লেবেল, দে নিডেড এ প্রডিউসার, সামওয়ান, কেউ যদি শুনতো, শোনার পরে যদি তাদের খুব ভালো লাগতো, তখন মনে করো ইয়ে করতো। এখন ডিস্ট্রোকেট আছে, এখন ইউ ক্যান ডু এভরিথিং বাই ইয়োর সেলফ। বাই দ্য ওয়ে, আমার I should drop my label, CD Baby. So এখন CD Baby আছে, so CD Baby আছে, DistroKid আছে, এরকম অনেক প্ল্যাটফর্মস আছে। You can literally run and manage everything by yourself. If you have that bandwidth, second, basic কিছু skill sets লাগে। It's at the end of the day, it's like a project. প্রত্যেকটা গান is a single project, রাইট? প্রত্যেকটা অ্যালবাম বা সিঙ্গল, যেটাই বলি আমরা গান,
is a start to end একটা সাইকেল থাকে, একটা সিমিলার একটা প্যাথ থাকে। সো ওয়ান্স জাস্ট একটা দুইটা করার পরে না তখন একটা ফ্রেমওয়ার্ক দাঁড়ায়, and you achieve some experience, and then তখন it becomes easier relatively. নতুন আইস challenges ব্রেকিংটা খুব ইম্পর্টেন্ট। right কয়েকটা হয়ে গেলে Yeah. when you get your feet wet তখন it becomes very easy. mm-hmm. সো এই জায়গাটা থেকে আমি জানি আপনার সামনে কিছু শোজ আছে, আপনি ইনফ্যাক্ট বাংলাদেশেও শো করতে যাচ্ছেন। Mm-hmm. সো এটা নিয়ে একটু বলেন না, এই জিনিসগুলো কিভাবে হলো বা সামনে আর কি আসতেছে। সামনে তো ফার্স্ট অফ অল যেটা বললাম ডিসেম্বরে একটা গান আসতেছে আরেকটা, আই থিঙ্ক দ্যাটস গোনা বি দ্য লাস্ট সং অফ দিস ইয়ার, তোমার নেশায়, অ্যান্ড আমারই লেখা, আমার সুর করা। সো ওইটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আই থিঙ্ক পিপল আর গোনা, I hope people are going to like it. It's again very different একটা ভাইব বা টিউনার একটা গান যেটা নিয়ে এখন পর্যন্ত করিনি। সো হোপ হচ্ছে যে এই বছরে তো বিভিন্ন জনরা বিভিন্ন টাইপের আমি মিউজিক করলাম, গান রিলিজ করলাম। আই থিঙ্ক আই হ্যাভ নাও এনাফ এক্সপেরিমেন্টস অ্যান্ড এক্সপেরিমেন্টাল ওয়ার্ক ডান। Next year, I'm gonna probably focus a little bit more on one or two types of songs, মানে genre more, যেটা নাকি আমার মনে হয়েছে যে আমার নিজের কাছে আমি comfortable and all. So it was more like a tasting the water একটা phase, right? So what's in the future সেটা যে একটা হচ্ছে কি ওটা ফোকাস করবো। But talking about December, বাংলাদেশে যাচ্ছি ইনশাল্লাহ, এবং শো হচ্ছে অলরেডি 13 তারিখে, ডিসেম্বরের 13 তারিখে উত্তরাতে ডিবি স্ট্রো নামে একটা ক্যাফে, ওখানে আই এম গোনা বি পারফর্মিং উইথ মাই সেট আপ। আই হ্যাভ এ সেট আপ ইন বাংলাদেশ নাও, with some very talented musicians, so looking forward to really playing with them. That's gonna be itself a big experience for me. And then আরও এক দুইটা শোয়ের কথা হচ্ছে ইনশাল্লাহ। সো ইফ আপনি তো ঢাকার বাইরেও এবার শো করতেছেন? না, প্রাইমারি ঢাকায়, প্রাইমারি ঢাকায় ফোকাস, বাট বাংলাদেশে যখন যাই তখন তো অনেক আরও আনুষঙ্গিক কাজ থাকে, সো তার বাইরে সময় বের করে এই জিনিসগুলো করতে হয়। সো ঢাকার বাইরে এখনো কোনো কিছু কনফার্ম না, বাট বরিশাল এবং চিটাগাংয়ে দুইটা জায়গায় কথা চলতেছে। বাট যদি কনফার্ম হয় তাহলে হয়তো বা ওখানেও হোপফুলি পারফর্ম করবো। দ্যাটস দ্য প্ল্যান। আরে আমেরিকার কোনো সিক্রেট এখন বলা যাবে না। হ্যাঁ, বাট আমি অ্যাকচুয়ালি তামাদুনকে আরেকটা কোয়েশ্চেন করতে চাই। একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে তুমি ফার্স্টে বলতেছিল যে অ্যাবাউট ওয়ারসেল। আমি জাস্ট একটু ওই জায়গাতে আসি। আই এম ভেরি ইগার টু হিয়ার অ্যান্ড আই ওয়ান্ট দ্য অডিয়েন্স টু অ্যাকচুয়ালি হিয়ার ইয়োর অ্যাজ অ্যান অডিয়েন্স ওইখানে হোয়াট ওয়াজ ইয়োর এক্সপিরিয়েন্স। আমরা খুব ফাস্ট একটা টপিক থেকে আরেকটা টপিকে চলে গেছে একটা, বাট হ্যাঁ ওই জায়গাটা উই ওয়ান্ট টু হিয়ার দ্যাট। আমার জন্য খুবই অ্যামেজিং ছিল অনেস্টলি। আমি যেটা বললাম যে দেশ ছাড়ার পরে আমি লাস্ট কনসার্ট দেখছি 2012-তে, তো 12 বছর আই হ্যাভেন্ট সিন এনি বাংলাদেশি ব্যান্ডস পারফর্মিং। আমি এখানে অন্যান্য ব্যান্ডসের পারফরমেন্স দেখছি বা আমি অনেক শোজ দেখতে গেছি, সেটা হয়েছে। তো সেই জায়গার থেকে আমার একটা বিশাল বড় এক্সপেকটেশন ছিল। আর একটা জিনিস ছিল যে এক্সপেকটেশনের থেকে আমার মনে হয় আমি বলবো আই ওয়াজ মোর এক্সাইটেড টু অ্যাকচুয়ালি সি দেম পারফর্ম, রাইট। আর আমি ওয়ারফেজের খুব বিশাল বড় ফ্যান, মানে আমাকে প্রায়োরিটাইজ করতে বললে বাংলাদেশের 1 নম্বরে থাকবে ওয়ারফেজ যদি ব্যান্ডগুলোকে আমি সর্ট করতে চাই। সো সেই জায়গার থেকে একটা বিশাল এক্সাইটমেন্ট ছিল। আমি যেটা বললাম যে আমি একা গেছিলাম, আমার ওয়াইফের যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমাদের পিচ্ছি আছে যেহেতু যাওয়া সম্ভব হয় নাই। সো from the very first minute to the end, I was just there as a fanboy. I sang my heart out, I danced my ass off. হ্যাঁ, so সেই জায়গা থেকে মানে ড্যান্স মানে কি মোস্টলি হেড ব্যাং। I made a few friends there. Wow. We had a mosh pit even. বিরাজ ভাই আমাদের সাথে জয়েন করছিল একটা সময়। আমি হঠাৎ করে না আমি কি জানি কিছু একটা কেউ বলতেছিল যে ওয়ারফেজের সাউন্ডের সময় একটু প্রবলেম, মানে কোন আমি অডিয়েন্সের মাঝখানে যাই না, আমি শুনতেছি সাউন্ড শুনতেছি ফ্রন্ট অফ দ্য, আমি হঠাৎ করে ঘুরে যখন যাবো না, আমি ফ্ল্যাশ লাইট চালাইছি, দেখি কি বিরাজ ভাই ও আর র্যান্ডম কে জানি তুর্ক, ওরা র্যান্ডম মশপিট করতেছে, বুঝছো, একজন ধাক্কা আমাকে রাখবো আসলে না।
হ্যাঁ, that was fun. I mean, I loved it. হোয়াট স্টুড আউট লাইক তোমার জন্য ওই মানে একটা তো হচ্ছে তুমি ফ্যান বয় তুমি ওয়ারফেসকে হ্যাঁ। সামনে দেখছো একদম পুরো একদম বাট সে অনেস্টলি যে ওই জায়গাতে হোয়াট অ্যাকচুয়ালি রিয়েলি হিট ইউ রাইট দেয়ার আমার জন্য আই থিঙ্ক দ্য এন্টায়ার লোকেশন ওয়াজ এক্সপিরিয়েন্স Okay. আমি যেটা বললাম যে আই ওয়াজ ভেরি ইমপ্রেসড উইথ দ্য ডাউন টাউন দ্য লুক অ্যান্ড ফিল অফ ইট এক্সটেরিয়ারটাই আমার কাছে খুবই ভালো লাগছে মানে ইট হ্যাজ এ ক্লাসিক ফিল টু ইট সো মানে খুবই প্রমিনেন্টলি বোঝা যায় যে ইটস এ প্লেস ওয়ার ইউনো যেখানে শো হয় বা এরকম কিছু রাইট সো ওই জায়গাটা থেকে এন্ট্রিটার ভেতরেও ইন্টেরিয়ারটাও ইন্টারেস্টিং দের আর কাপল অফ বার্স Right. যেখানে ড্যান্স ফ্লোর বা স্টেজের সামনের যে জায়গাটা তারপর আপনার পেছন থেকে উপরে চলে গেলে আবার ওখানে ভিআইপি লাউঞ্জ ওখানে একটা বার আছে সো এন্টায়ার অ্যারেঞ্জমেন্ট ওয়াজ অ্যামেজিং আবার ওখানে মানে একটা ফুড প্লেসও ছিল টিকিট কাউন্টারের সামনে না রাইট দেয়ার ওয়াজ আ Right. রেস্টুরেন্ট রেস্টুরেন্ট অ্যাজ ওয়েল সব কিছু মিলে আই থিঙ্ক ইট ওয়াজ অ্যামেজিং ইনফ্যাক্ট আই উড সে ইভেন দ্য টয়লেটস ওয়ার আই ওয়াজ ইমপ্রেসড উইথ ইট I have been to many shows. I've been to their toilets, and honestly, they're not always completely hygienic. right. So, আমার কাছে মনে হয়েছে as a concert venue, the toilet was very impressive. So, Right. সবকিছু মিলে sound, কি বলে lighting was amazing. আমার কাছে খুবই ভালো লাগছে. আমি তো Honestly, I আমি তো enjoyed a শুনছি lot. পোলাপাইন নাকি পার্কিং গ্যারাজে রাতে 2টা-3টা পর্যন্ত চিল করছে হ্যাঁ আমি অনেক পোলাপাইন জায়গায় জায়গায় নাকি চিল করছে গান অনেক। টান ছেড়ে it was like that and I think অনেকগুলো ফ্যাক্টর এটা তুমি যেটা বললা অলরেডি এটা it's a combination of a lot of things that happen Yeah, security was tight. Security so that's was why people, tight, আর আপনার it most could have of been tighter but it could have been tighter but it was Yeah, but you I know, think the it's- best part was like the friends I met made during the concert এবং আমি শিওর আমি তাদেরকে আর কখনো দেখবো না প্রবাবলি না আমি জানি না মেবি নেক্সট ওয়ারফেস কনসার্টে you দেখতে never পারি know never ever say never আমি যেরকম 2 ঘন্টা অলমোস্ট ড্রাইভ করে গেছি দেয়ার আর পিপল ফ্রম ওয়েস্ট ভার্জিনিয়া হু ড্রোভ আপ দেয়ার জাস্ট টু সি দেম তো আমরাও উই ওয়ার লাইক লিরিক ব্যাটল হচ্ছিল উই ওয়ার লাইক একজন একটা ইয়া করতেছি উই ওয়ার লাইক দ্য হোল থিং ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স Yeah. খুবই ভালো ছিল just না এটা that makes us happy when someone like you had nothing to do with the event Right, but right. just to come and enjoy the music and the experience so that really makes us happy আমাকে কে জানি at some point of this whole shebang আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি আসলে শোটার পরে কি চাও মানে what do you want out of this I was like I want to see everyone's voice is cracked যখন বাইরে হয়ে আসবে সবাই গলা ভাঙা থাকবে মানে বিধ্বস্ত একটা অবস্থা থাকবে মানে একটা মেটাল কনসার্টে যাওয়া হয় আর কি বাট মানে এখন হয়েছে কি সব কিছু একটু সফটওয়্যার হয়ে গেছে ব্যান্ডও সফটওয়্যার হয়ে গেছে একটু yeah অডিয়েন্স একটু সফটওয়্যার হয়ে গেছে কারণ সবার তো একটু বয়স হয়েছে ওই বয়সটা তো আর নাই হ্যাঁ। আগে যে হেডব্যাং করা দৌড়াত মশপিট করা হ্যাঁ পোলাপাইন উঠায় ফেলাইতাম যে আরে কি বলে এরপরও পিপল কমেন্টেড এরপরে তো কয়েকটা ফেসবুক পোস্টে দেখছি কয়েকজন কমেন্ট করছে যে সরি আই কুডন্ট talk to you afterwards because I had lost my voice so in a way তোমার goal fulfill হয়েছে and I looked at it like ব্যাপারটা হলো কি the pictures don't do justice না 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 তুমি যদি ছবিতে দেখো মনে হবে কি খুবই ছোট একটা জায়গা আর তুমি যদি ওখানে থাকো আসলে কিন্তু একটা ছোট জায়গাটা হিউজ একটা জায়গা মানে আমি এটা খেয়াল করে দেখছি আমি বলছি জায়গাটা একটু ছোট ছোট লাগে না একটু ছোট ছোট লাগে না এটা ইটস জাস্ট দ্য পার্সপেক্টিভ আর কি মানে ক্যামেরায় যখন ছবিটা তোলা হয় তখন জায়গাটাকে একটু খুব মনে হয় যে সব এটার একটা মজার বিষয় আছে এইটাও আবার সব ভেন্যুতে থাকে না এটা ফ্লোরটা স্ল্যান্টেড সো সামনে যারা তারা নিচু জায়গা আছে উপরে যারা তারা একটু একটু হালকা কয়েক ডিগ্রি স্ল্যান্ট এটা তুমি দাঁড়ায় ফিল করতে পারবা না কিন্তু বাট দ্যাটস ওয়ে ইট ইজ সো হোয়াট হ্যাপেন্স ইজ মিছিলের মানুষ তো উপরের দিকে তো দেখতে তোমার কাছে মনে হয় জিনিসটা খুবই ছোট আর কি আর ওখানে যখন তুমি থাকো তখন তুমি যদি একটু পিছিয়েও থাকো ইউ ক্যান চুজ ওয়ার ইউ ওয়ান্ট টু বি অ্যান্ড স্টিল এক্সপিরিয়েন্স দ্য এন্টায়ার শো বিকজ তোমার কারো মাথা ব্লক করে রাখতেছে না হ্যাঁ এরকম থাকে না দ্যাট ওয়ান টল গাই ইন ফ্রন্ট অফ ইউ বুঝছো হ্যাঁ কারণ এটা এরকম স্লোপ ছিল যে পিছনে যেতে থাকবা একটু উঠতে থাকবে সো ওই একটা স্লোপ হ্যাঁ বাট ওটা খুবই স্লাইট মানে হাঁটার সময় বোঝা যায় না ইউ ডোন্ট ফিল ইট রাইট হ্যাঁ হ্যাঁ But it was a huge hall. There was a lot of people. Yeah. We sold. This is আমার কাছে এটা খুব মজা লাগছে. We sold a lot of VIP tickets. কিন্তু VIP পুরা খালি ছিল.
পুরো ছেলে ছিল না, মানুষ ছিল, বাট যারা কম্পারেটিভলি অনেকে ফ্যামিলি নিয়ে আসছে যারা ফ্যামিলি তারা বাচ্চা কিন্তু কাচ্চা নিয়ে এসে তারা সবাই বসছে। সামনে, কিন্তু সামনে সবাই ছিল, সামনে চলে আসছে। বাট আমি কাউকে ডিসকারেজ করতেছি না ভিআইপি টিকিট কেনার জন্য, but আমি বলতেছি আর কি যে দেওয়ার পিপল ওয়ার সো এক্সাইটেড যে দে ওয়ার অল আপ ফ্রন্ট আর কি। তোমার একটা পয়েন্ট বিফোর আই ফরগেট, তোমার একটা কোয়েশ্চেন তুমি আমাকে করছিলে টক ঝাল মিষ্টি। রাইট। সো আমরা বলবো যে অ্যাজ এ মানে শোয়ের মানে এটা তো ইট টেকস অ্যান লাইক একটা কমিউনিটি টু পুট টুগেদার এরকম একটা এক্সপিরিয়েন্স বা এরকম একটা শো, রাইট? সো আমি এখন আমার এগেন লেট মি পুট মাই আর্টিস্ট কাইন্ড অফ হ্যাট। সো যখন আমি স্টেজে উঠলাম ফার্স্ট যে জিনিসটা একটা আর্টিস্টের জন্য খুব ইম্পর্টেন্ট হয় ওয়েন ইউ সি দ্য হাউসফুল। সো আমি যখন আমার মনে আছে ঠিক শার্প 7টার সময় উই স্টার্টেড, আমাকে সে ওয়ান অফ দ্য অর্গানাইজিং কমিটির যারা ইয়ে ছিল মেম্বার্স ছিল এসে আমাকে জিজ্ঞেস করছে যে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হি ওয়াজ ওয়ান অফ আওয়ার পার্টনার্স অমিত, ও আমাকে এসে জিজ্ঞেস করলো যে মানুষ তো এখনও আসে না এরকম, সো ডু ইউ ওয়ান্ট পুশ ব্যাক? আই সেড নো, লেটস স্টার্ট অ্যাট 7। অ্যান্ড আমি যখন নাকি 7টায় গেলাম স্টেজে, আমি গিয়ে দেখি অ্যাকচুয়ালি মানুষ খুবই কম আসছে, হাতে গোনা, আই ক্যান অনলি কাউন্ট লাইক কয়েকজন। সো তখন যেটা হয়েছে যে you feel an emptiness, but that moment was only for I think 10 seconds. Instantly I saw like যখন আমি স্টেজে এসে মাইক নিলাম আমি দেখলাম যে আমি ক্রিকেট খেলি, সো এলএলবি টিমের কয়েকজন মাসুর ভাই, অনন্যা আপু, ওনারা the moment I saw them and they literally came up front in the front row, I just instantly আমার ওই ফিলিংটা চেঞ্জ হয়ে গেছে। I felt confidence. It took just that two or a few people to regain my confidence, So ওই জায়গা থেকে খারাপ লাগে যে এখনও আমরা বলবো যে 7টায় শো, তার ঠিক এক সপ্তাহ আগে আমরা রুকি করতে গেলাম ইয়েতে ট্যালি হতে, আমি সূর্য বিরাজ ভাই, উই ওয়ান দেয়ার টু সি, বিলিভ মি সেদিন একটা সোল্ড আউট শো ছিল ওই দিন, 5টা ব্যান্ডের একটা সোল্ড আউট শো। শো স্টার্ট হওয়ার কথা 7টায়, 5:30 থেকে তামাদ্দুন মনে করো সেই গারাজ থেকে এক সাইডের গারাজ থেকে মানুষজনের লাইন, ওই সাইডে একটা গ্যাস স্টেশন ছিল আর অন দ্য আদার সাইড অফ দ্য গেট, দুই সাইড থেকে গ্যাস স্টেশন থেকে লাইন, বিকজ ইট ওয়াজ এ সোল্ড আউট শো, মোর দেন 600 টিকেটস ওয়ার সোল্ড দ্যাট ডে। 5:30 থেকে তারা লাইন দিয়ে দাঁড়ানো। আমি বলবো যে আমাদের কমিউনিটিতে মানুষজন এই জিনিসটা করে। শঙ্কর হাসান লয় বলো, আতিফ আসলাম বলো, তারপরে রাত ফাতে আলি খানের শো বলো, দে উইল গো। অরিজিৎ সিং এর শো বলো, দে উইল গো অন টাইম, ওই লাইন দিয়ে দাঁড়ায় টিকিট দিয়ে তারা হয়তো বা অন টাইমে যাবে। তো এই জিনিসটা উই আর গেটিং দেয়ার স্টিল। আমি বলবো যে যখন বাই দ্য টাইম আমি থার্ড সং করি, পিপল ওয়ার pretty much full. I mean, I think fourth song থেকে almost 80% of the audience was there. So, but again, ওই প্রথম 15 মিনিট দ্যাট এমটিনেস বা ভিতর থেকে এই জিনিসটাই অ্যাজ এন আর্টিস্ট আমি বলবো যে আমার জন্য টক একটা এক্সপিরিয়েন্স। আদারওয়াইজ লাইক আই সেড, when you are there, you have a job to do, no matter what, you have to do it right there. Egula doesn't really matter, but egula just little things যেগুলো hopefully the more আমরা এই ধরনের শো করবো একটা ইন্টারেস্টিং, এটা মেন্টালিটির ব্যাপার, বুঝছো? কেউ সবাই সময় মতন চলে যাবে, উঠবে, বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট সামওয়ান এলসেস টাইম। আর কিছু মানুষ আছে অন্য মানুষের সময় নষ্ট করে তারা নিজেরা বসে থাকবে। এক্স্যাক্টলি মেন্টালিটিটা কি তুমি যদি একটা ভালো মিউজিশিয়ান হতে চাও, একটা পারফর্মার হতে চাও, ইউ হ্যাভ টু বি হাম্বল টুয়ার্ডস ইউর জব। ইট গোজ বোথ ওয়েজ। মনে করো এখানে যেসব প্রোগ্রাম হয় হয়তোবা সে এইভাবে টাইম ম্যানেজ হয় না বলেই মানুষেরও একটা এক্সপিরিয়েন্স আছে, ও প্রোগ্রাম তো দেরি হবে। ফানি স্টোরি বলি, শোয়ের আগের দিনের কথা, আই ওয়াজ ড্রাইভিং উইথ ওয়ারফেজের মেম্বারদের সাথে ডিসিতে, আমি তাদেরকে নিয়ে ঘুরতে গেলাম, টিপু ভাই সবাই ছিল গাড়িতে। ওয়ারফেজ পোস্ট দিচ্ছিল যে কালকে শো রাইট আমরা 7টার সময় শুরু করবো অ্যান্ড অল দ্যাট। সো এক ফ্যান, উই নো দ্য নেম, সে কমেন্ট করছে যদি শো টাইম মতো শুরু হয় আমি নামটা বদলায় ফেলাবো। তো আমি ফাইজলামি করে জোকিংলি তখন বলতেছিলাম গাড়ির ভিতরে টিপু ভাইরে যে টিপু ভাই ওনাকে কমেন্ট করেন যে ওনার একটা অল্টারনেটিভ নাম চিন্তা করে রাখতে অলরেডি, বিকজ উই আর গোনা স্টার্ট শার্প অ্যাট 7 অন টাইম।
সো ওই ভাই যদি আজকে পডকাস্ট কোনো কারণে ওনার কাছে পৌঁছে যায়, আই ডোন্ট নো ইফ হি অলরেডি চেঞ্জ দ্য নেম, বাট যদি সত্যি জিগার থাকে আর নিজের কথা নিজের দিয়ে থাকে, হি শুড প্রবাবলি চেঞ্জ এবং আমাদেরকে সেই অপরচুনিটি দেওয়া উচিত আপনার নামটা কি নামটা কি হওয়া উচিত, ঠিক আছে? সো উই মেড দ্যাট হ্যাপেন। সো এইটা কেন ডাকনাম দিব সময় ভালো নাম, খারাপ না কিন্তু। বাট আমি চিন্তা করছি যে পরে যে এই যে কমেন্টটা করলো, কেনই করলো? বিকজ অফ দ্য এক্সপিরিয়েন্স প্রবাবলি হি হ্যাড উইথ আদার ইভেন্টস। সবাই যদি একত্রিত হয়ে এই জিনিসগুলো চেঞ্জ আনা শুরু করে, ইটস অল অ্যাবাউট রেসপেক্টিং আদার্স টাইম, এই যে এখানে সূর্য ভাই হাম্বলনেসের কথা বললো, আপনি এই যে মানে মানুষের টাইমকে রেসপেক্ট করতে পারার জায়গাটা, বা এই যে কিছু মানুষ সবসময় কেমন জানি মানে স্বপ্রণোদিত হয়ে নিজের ইচ্ছায় এসে যে মানুষকে ক্রিটিসাইজ করতে যাওয়ার যে একটা ব্যাপার আছে, এই জিনিসটাকে হাউ ডু ইউ হ্যান্ডেল ওয়ান্স ইউ বিকাম আ পাবলিক ফিগার, লাইক ইউ হ্যাভ ফলোয়ার্স, হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ দেম, anybody can just come to your page and make a comment যেটা আপনাকে এম্বারেস করতে পারে, আপনাকে মানে ডিমিন করতে পারে। হাউ ডু ইউ হ্যান্ডেল দ্যাট ওভারঅল? এই জিনিসগুলোকে কিভাবে ম্যানেজ করতে পারেন? বা এই জায়গায় কি মনে হয় যে উই আর গেটিং ইনটু আ সিচুয়েশন যেখানে আমাদের আসলে কোনো টলারেন্স নাই? বা আপনার কি মনে হয় দিস ইজ সামথিং দ্য নিউ জেনারেশন বিহেভস ইন এ সার্টেন ওয়ে যেটা আমাদের কাছে অফেন্সিভ, অর হাউ ডু ইউ সি ইট? তো আমি যেভাবে দেখি, আমি আমার নিজের অনেক বড় একটা সেলফ ক্রিটিক। কেউ যদি একটা নেগেটিভ কমেন্ট করে, অ্যান্ড সূর্য নোজ মি ভেরি ওয়েল, আমি সবার আগে আমি যদি আমার নিজের কোনো একটা ভুল হয় বা কিছু হয়, সবার আগে আমি আমার নিজের পয়েন্ট আমি মেনশন করি যে আই শুডেন্ট হ্যাভ ডান দ্যাট, অর আই শুড হ্যাভ ডান দিস বেটার। দ্যাটস আমার ক্লোজ সার্কেলে যারা দে নো মি, এই জিনিসটা আমার ব্যক্তিগতভাবে আমি জাস্ট ওইভাবেই tailored, that's how I behave. So যদি কেউ আমাকে এরকম দেয়, আমার প্রসেসটা হচ্ছে how I manage that, তামাদ্দুন, is does it bother me? Yes, sometimes depending on the comment and the feedback, but does it get to me like আমি কি এটা নিয়ে অনেক দিন ধরে থাকবো? I think I can recover it very well just because of that. যে I try to find ways to improve myself. কারণ প্রথম কথা হচ্ছে যে নিজের কোয়ালিটি কাজ দিতে হবে ভাই। এটা তুমি এখন রেস্টুরেন্ট বিজনেস দাও, তুমি যে সার্ভিস সেক্টরে থাকো, আই মিন এ সার্ভিস সেক্টর, আমার বোথ সাইডে, আমি মিউজিক বলি বা আমার দ্য আদার জব আই হ্যাভ, বোথ আর ইন দ্য সার্ভিস ইন্ডাস্ট্রিজ, রাইট? সো এখানে সার্ভিস ভালো হইতে হবে, গান ভালো হইতে হবে। আমি জানি গান যদি ভালো অ্যাপ্রিসিয়েশন না পাই, তার মানে হচ্ছে কি আমার গান আরও ভালো করতে হবে। দ্যাটস ওয়ার আই গেট দ্য মোটিভেশন ফ্রম। অ্যান্ড লাইক আই সেড, যে একটা গান রিলিজ দিলাম, ফার্স্ট ডে আই উইল বি অ্যাংশিয়াস, সেকেন্ড ডে মেবি ম্যাক্স, থার্ড ডে থেকে আমি অ্যাকচুয়ালি টোটালি আই মুভ অন টু মাই নেক্সট ইয়ার, যে আচ্ছা তাহলে নেক্সটটা কীভাবে আরও বেটার করা যায়। সো আই থিঙ্ক এটা আমার রেকমেন্ডেশন হবে, যদি তুমি ইফ ইউ আর সিকিং দ্যাট, যে হাউ ইউ ম্যানেজ ইট, আই থিঙ্ক এটা না নিজের মধ্যে থাকা উচিত। ইনস্টেড অফ trying to change the community or an army of people, a lot of people or a nation, better হয় আগে নিজেকে ফিক্স করা, বা নিজেকে আরও কতটুকু বেটার করা যায়। That's what I seek. হ্যাঁ, মানে আমি একটা জিনিস দেখি, I'm sorry, I don't want to bitch about things all the time. একটা জিনিস হলো কি, sometimes shit happen, right? You can excuse that, but আমরা নতুন জেনারেশনের সাথে যাদের সাথে কাজ করতে গিয়ে আমাদের যে এক্সপিরিয়েন্স, সেটা হলো গিয়ে প্রচুর প্রোক্রাস্টিনেশন, বুঝছো? অ্যান্ড দেন জিনিসটা খুবই কনস্ট্যান্ট, মানে সামটাইমস ইট ফিলস লাইক জাস্ট বিং লেজি or whatever, or they're biting into too much things. I don't know, আমরা এটা আমাদের এই জেনারেশনটাকে একটু বোঝা দরকার, বিকজ রাফি কালকে বলতেছিল না যে কারণ এরাই তো আমাদেরকে মানে তুমি খুবই টাইমলি একটা জিনিস মেনশন করছো, কারণ এটা নিয়ে I've been researching on that for a long time now, almost 3-4 months হয়ে গেছে। পার্ট অফ দ্য রিজন হচ্ছে যে আমার সাথে যারা এখন কাজ করে, 80% of them are like very young, Gen Z আর কি, Gen Z, both মিউজিক বলো বা আমার ডে জব, মানে আমার অন্য ডেভেলপমেন্ট সেক্টরের ইন্ডাস্ট্রিতে জব বলো, যারা আমাকে রিপোর্ট করে, মোস্ট অফ দেম আর লাইক Gen Z, অ্যান্ড তাদের বিহেভিয়ার, তাদের ইজ কমপ্লিটলি ডিফারেন্ট দেন আমি বলবো যে অন্যদের। পজিটিভ সাইডগুলো আগে বলি, যে তারা খুবই আমার থেকেও, আমি ওই বয়সে যতটা অর্গানাইজ ছিলাম, যতটা নাকি ডিপ
থিঙ্ক করতাম তার থেকে তারা আরও অনেক বেশি অর্গানাইজড আমার মনে হয়। তারা আম, তারা খুব মেজরিটি, অ্যাগেন আই এম নট স্টেরিওটাইপিং অর জেনারেলাইজিং ইট, বাট আমার এক্সপিরিয়েন্সের মধ্যে আমি যদি স্যাম্পল করি যতগুলো হয়েছে তার মধ্যে 80% আমি বলবো ভেরি অর্গানাইজড। দে উইল লিসেন, কি বলতেছি আগে সেটা শুনবে। ইফ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দে উইল আস্ক কোয়েশ্চেন্স অ্যান্ড অল দ্যাট। এগুলো কিছু কমন কিছু ক্যারেক্টারিস্টিক আছে। আচ্ছা। তারপরে হচ্ছে গিয়ে মনে করো কথার ইয়ের সময় যেটা হয় যে সূর্য একটা জিনিস বললো না যে লেজি বা ওই এফর্টটা দেয় না, এটারও একটা সোর্স বের করছে যে কেন এটা হইতে পারে। আগে প্রবলেম ট্রি অ্যানালাইসিসটা করি, হ্যাঁ, যে সোর্সটা করি। সোর্সটা হচ্ছে যে আমরা যখন বড় হয়েছে আমাদের এত কি বলবো সুযোগ সুবিধা ছিল না যে একটা ইনফরমেশন অ্যাভেলেবিলিটি অফ ডেটা বলো বা ইনফরমেশন অ্যাক্সেস, হ্যাঁ, অ্যাক্সেস, এটা ছিল না। আমরা অনেক স্ট্রাগল করতে হতো। মিউজিকের ভাষায় বলি, একটা গান যদি আমার শুনে তুলতে হইতো, একটা গিটারের কর্ড বা কি, আমাকে শুনে 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 আমার গিটার ধরে ধরে নোট ধরে ধরে আমার বুঝতে হইতো যে এটা কোন জায়গায় পড়ছে কি না। এখন তুমি জাস্ট গুগল করো, 20টা 25টা 50টা তুমি ট্যাব পাবা একই গানের, তাও আবার ডিফারেন্ট স্কেলে। এই ভার্সনের এই ট্যাব আছে, ওই ভার্সন এক একজনের এক একটা ট্যাব আছে, এখন অনেক ইজিলি পেয়ে যাচ্ছে। সো এই যে এফর্ট দেওয়ার বা একটা এক্সট্রা মাইল যাওয়ার, এটা কিন্তু একদম জন্মের পর থেকেই বিল্ট ইন, এটা ওদের ক্যারেক্টারিস্টিকের মধ্যে নাই এমনিতেও, রাইট? সো এটা একটা অভ্যাসের একটা ব্যাপার আছে। সো ওই জায়গা থেকে যদি আমি বলি যে এফর্টটা মোর হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে কত বেশি আমি করে কত তাড়াতাড়ি আমি আল হিট দ্য সাকসেস, এইটা আই থিঙ্ক দ্য গোল। অ্যান্ড এটা যদি এখন তুমি আমাকে বলো যে এটাকে ফাইট করা বা এটাকে চেঞ্জ করা, আমার মনে হয় না এটা পসিবল, বিকজ ইটস আ জেনারেশনাল থিং। ইটস এ জেনারেশন থিং। আমরা যখন বড় হয়েছি আমাদের বাবা মাও কিন্তু আমাদেরকে সবসময় এই কথাগুলোই বলে আসছে যে আমরা সময় মতো কাজ করি না, আমাদের ডিসিপ্লিন নাই, একদম, তাই না? 10 মাইল হাইটা গিয়ে আমি স্কুলে পড়াশোনা করছি, 50 টাকা নিয়ে ঢাকা শহরে আসছি। ওসামার ভালো ভালো স্কিড আছে এটার ব্যাপারে। কয় আই গো টু দ্য স্কুল 10 মাইল ওয়াকিং। সো এগুলো বলতে গেলে এটা নিয়ে ফাইট করার কিছু নেই। সো দ্য ওয়ে I've been researching and I think where I'm getting মানে conclusion is যেটা, I think few things you have to embrace it. You have to just find ways to work with what you got, and communication skill is very very important. I think the first skill comes হচ্ছে গিয়ে the communication skill. I think listening, first of all, clear, if you know what you want, you just have to clearly communicate, this is what I want, as precise as specifically as possible. This is exactly what I want by this time. Okay, then হচ্ছে কমিউনিকেট করা, ফলো আপ করা, কোঅর্ডিনেট করা, ইটস জাস্ট লাইক এনি ন্যাচারালি, ইটস জাস্ট এখন তোমাকে একটু অ্যাডিশনাল এফোর্ট দিতে হবে টু কাইন্ড অফ কন্টিনিউয়াসলি ফলো থ্রু টাস্ক। সো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। আমি বলবো যে লিসেনিংটা অনেক বাড়াতে হবে, যে তাদের পার্সপেক্টিভটা বোঝা। কালকে একটা যেমন মুভি বা সিজন দেখতেছিলাম যেখানে নাকি কনভারসেশন চলছে বিটুইন দ্য প্যারেন্ট, দ্য ফাদার অ্যান্ড দ্য ডটার, যে হ্যাভ ইউ এভার থট হোয়াট আই ওয়ান্ট, have you ever asked me what I want? Why? এই কোয়েশ্চেনটা বা এই থটটা কেন আসলো? বিকজ অফ দ্যাট, যে আই থিঙ্ক আদার পার্সনের পার্সপেক্টিভটা বোঝা বা শোনা, এটা আই থিঙ্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেটস আমরা 1 ঘন্টার মতন হয়েছে, লেটস টেক আ কুইক ব্রেক and then we'll be back again. Sure. Okay? It's a good time. Okay, so we're back from the break. So আমরা জেনজিদেরকে নিয়ে কথা বলছিলাম। So I think that's another, কি বলবো, You guys need an episode. আমি রিকোয়েস্ট করতেছি তোমাদের, তামাদুন মানে সূর্য, তোমাদের পিনিক্রম পডকাস্ট থেকে you guys should have an episode on that. and we should have a Gen Z with us. এই টপিকটা একটা ব্রড টপিক, সো আমরা হয়তোবা ফুললি ডেপথে যাব না, বাট আমি রাফি ভাইয়ের একটা জিনিসের সাথে একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ পাইলাম, যেটা হলো ইনস্টেড অফ ট্রাইং টু ডিফেন্ড আওয়ার স্ট্যান্ড, যে আমরা বেটার বা তোমরা কম বোঝো বা তোমরা বেশি ইম্পালসিভ, Right. let's not get into that argument, rather try to understand what they're trying to say.
যেটা সবসময় আমরাও ফিল করে আসছি যে আমাদের প্যারেন্টসদের Exactly. সাথেও আমাদের সেই গ্যাপটা হয়তো বা ছিল বা এখনো হয়তো বা আছে যে আমরা সবসময় ভুল করে যাচ্ছি এরকম একটা ভয়ের ভেতরে থাকে। Exactly. তো আমার মনে হয় আমরাও কিছুটা ওরকম একটা ভয়ের ভেতরে থাকি যে পরের জেনারেশন অনেক বেশি ভুল করতেছে, অনেক ইম্পালসিভ বা লেজি অথবা কেমন যেন সিরিয়াস না। বাট ডেফিনেটলি আমাদের এটা নিয়ে আসলে অনেক কনভারসেশন করতে হবে। বাট ওই আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা যে লিসেনিং যেটা বললেন যে ট্রাই টু লিসেন টু দেম, আই থিঙ্ক দ্যাট ক্যান বি আ ভেরি গুড লেসন। হ্যাঁ, যে লিসেন সেটাই আসলে এখান থেকে বোঝার বা আমার যদি কিছু পিক করার থাকে আমি ডেফিনেটলি এটা পিক করব। হ্যাঁ, অ্যান্ড দেখো যারা সাকসেসফুলি এগুলা ইউটিলাইজ করে, লিভারেজ করে, তারাই সাকসেসফুল। রিসেন্টলি ইউএস ইলেকশন বলো, এভরিথিং ইউনো, বিভিন্ন জায়গায় কর্পোরেট অর্গানাইজেশন বলো, দে আর এমব্রেসিং দিজ ইউনো নিউ টেকনিক্স, how to actually engage more better way with the Gen Z, because eventually that's going to be the mainstream and the main workforce. It's going to না আরেকটা জিনিস হলো যে উই ওয়ার টকিং অ্যাবাউট আমাদের এই যে এতগুলি গান টান লঞ্চ করেন অল দ্যাট, আমাদের একটা খুব স্ট্রেসফুল সময় গেছে এই বছরে। বিং ইলেকশন ইয়ার, ব্যবসা বাণিজ্য খারাপ, অনেক কিছু হয়ে গেছে দুনিয়াতে। দেন উই স্টার্টেড দ্য পডকাস্ট, ওর এত 14টা গান রিলিজ করা, দেন ডুইং দ্য শো, অ্যান্ড লাস্ট ইয়ারও আমরা একদম লাস্টের দিকেই কিন্তু শো, মানে এইরকম একটা সময় কিন্তু শো করছি। সো সিন্স দ্যাট শো অ্যান্ড দিস শো আমরা কমপ্লিটলি জ্যাম প্যাকড স্ট্রেস ছিলাম, সব দিক থেকে স্ট্রেস ছিলাম। সো আই উড লাইক টু টক অ্যাবাউট দ্যাট স্ট্রেস। No, absolutely. And Surjo was from like very beginning. And we will even beginning or ager beginning. We have been talking and working together on this with this. So absolutely, it has never been an easy, like time flew just like that. আমার মনে হচ্ছে সেদিনই ফার্স্ট গান রিলিজ দিলাম, সেদিনই মনে হচ্ছে যে আমি তোমাদের এখানে বসে আমি উই আর জাস্ট টকিং যে তুই ছাড়া রিলিজ দিলাম, সেকেন্ড গান রিলিজ দিলাম, অ্যান্ড বাই দিস টাইম 14টা গান রিলিজ হয়ে গেল। সো it was never an easy thing. এরপরে স্টেজ আমরা নেম কিন্তু কি অ্যাজ হবে? আ পডকাস্ট উই ক্যান ক্লেম রাফি ভাইয়ের এই ফেমের পেছনের একটা ছোট্ট কন্ট্রিবিউটর আমরা। ছোট্ট কেন? আমি সবাইকে আমার মনে হয় যে প্রত্যেকটা পার্সন ইন্ডিভিজুয়াল আমার সোফার যে জার্নিতে ছোট বড় যেই হোক, ভেরি ইনস্ট্রুমেন্টালি আমি বলবো যে ইনভলভড অ্যান্ড ডিউ ক্রেডিট পাওয়ার যোগ্য, এটা যেই হোক। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি কোনো একটা অডিয়েন্স, সেটা আমার যে কোনো একটা লাইভ শোতে পার হওয়ার পরে যদি আমার কোনো একটা অরিজিনাল গানকে প্রেজ করে থাকে, পজিটিভলি ফিডব্যাক দেয়, I think the credit goes back to everybody who has helped me to be here. Absolutely. এটা equally সবার. It takes actually a big community to হ্যাঁ, আবার বিগ কমিউনিটি খুব স্ট্রেসও দেয়, মানে যেমন স্টেজ নেম নিয়ে যে কত স্ট্রেস খাইতে হয়েছে আমার। সূর্যকে একটা সূর্য তো স্ট্রেস নিয়ে কথা বললেই তাহলে স্ট্রেস নিয়ে যখন এত কথা হচ্ছে how we can manage stress, you know, and how we have been doing it. I mean, এটা তো যদি একটা হচ্ছে স্ট্রেস হয়ে যদি ব্রেকডাউন হয় আর্টিস্ট, then that will show. That person will slow down on activities or will be done. যে মানুষটা ওটাতে গিভ আপ না করে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে, that means that person probably has figured a way out, right? To manage it. So we can talk about that, maybe that will help. আমার জন্য যে জিনিসটা হয়েছে যে I think me and Tamadun talked a lot, you and me we talked a lot. Besides business, we think we had a buddy program basically. So we would buddy up and we would like এরকম অনেক সময় তামাদ্দুনেরও হয়েছে, আমারও হয়েছে, you have had some losses this year. তখন তুমি খুব স্ট্রেসফুল ছিলা, অ্যান্ড আমার মনে আছে যে লিচু মারা যাওয়ার পরেই মনে হয় আমাদের একদিন একটা পডকাস্ট ছিল, একদিন পরে না 2 দিন পরে পডকাস্ট ছিল। সো আমরা সবাই তখন উই টক, রাফির সাথে অনেক স্ট্রেসফুল মোমেন্টস। লিচু was one of my cats, so those of you don't know him. So
আমার কাছে মনে হয় দ্যাট ওয়ার্ক পিপল নিড টু টেক কেয়ার অফ দ্যার মেন্টাল হেলথ। আমি বলতেছি না যে আমরা সবাই খুব কিওর্ড বা আমরা উই অল হ্যাভ স্ট্রেস, দ্যাটস হোয়াট ইট ইজ, ইটস মানে দিস দ্যাট অর দ্য আদার। সো এখন অনেক অপরচুনিটিস আছে, অ্যাপ ট্যাপও আছে, ইউ ক্যান ডু দ্যাট। এক্সপ্লোর করা উচিত। আই অ্যাকচুয়ালি টুক প্রফেশনাল হেল্প টু ম্যানেজ মাই স্ট্রেস। আই হ্যাড টু ডু ইট বিকজ আমি পারতেছিলাম না। আমি আমার ওয়াইফের সাথে শেয়ার করে বা আমি ম্যানেজ করতে পারতেছিলাম না। সো আই নিডেড সাম নিউ পার্সপেক্টিভ, সাম ফ্রেশ আইডিয়াস টু পারসিউ। সো ওই জায়গার থেকে আই থিঙ্ক সামবাডি হু হ্যাজ ডেল্ট উইথ হান্ড্রেডস অফ পিপল সাফারিং সিমিলারলি, তারা অনেক অ্যাভিনিউজ থ্রো করতে পারে, যেটা হয়তো বা আমি আমার লিমিটেড নলেজ থেকে বা আমি আমার পার্টনারের সাথে আমাদের লিমিটেড যে নলেজ সেখান থেকে আমি হয়তো বা সেই অপরচুনিটিগুলোর কথা চিন্তাও করতে পারি না। সো আই উড সে ট্রাই টু ম্যানেজ বাই ইয়োর সেলফ, ইফ নট এক্সটেন্ড ইয়োর হেল্প, আই মিন ask for help to your close ones, friends, family. If not, take another step, take help from somebody who is professional in dealing or like যে ম্যানেজমেন্টটা শিখাই দিতে পারবে। Not like যে he will tell you what will solve your problem, he will give you some pathways to explore, and then one of them will match with your solution that you are comfortable with. Right. So it takes a bit of time, but I would say I can manage it far better now. I That's have great. been through that stage. I don't meet with my therapist anymore. It's been, I think, close to a year now, but I did it for a while and it helped. No, me too. I've talked to someone I talked to a lot of different people. এটা like a problem, মানে ওর সাথে কথা বলতে বলতে মাঝে মাঝে আমার সাথে ঝামেলা হয়েছে। আমি হ্যাঁ, আমিও তো তোমার থেরাপি দিই, তুমি মাঝে মাঝে আমার ওই চেকগুলো আমারে তুমি পাঠাই দিও। so yeah, so it's হ্যাঁ, এবং এই যে আপনি এই যে বাডি সাপোর্ট যে জিনিসটা বললেন না আপনি, দ্যাট ইজ অলসো সামথিং যেটা ওয়েস্টার্ন কালচারে বা আমি আমেরিকা বা ইউরোপিয়ান কালচারে এটা আছে যেটা গ্রুপ সাপোর্ট বলে। সো ইনফ্যাক্ট গ্রিফকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, এটা কিভাবে পিপল হু আর গোয়িং থ্রু সিমিলার এক্সপিরিয়েন্সেস দে মিট আপ অ্যাট আ প্লেস, ক্যান বি আ টাউন হল অর মেবি আ অফিস অর সামথিং, দে মিট দেয়ার, টক অ্যাবাউট দেয়ার এক্সপিরিয়েন্সেস, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি হেল্পস। এবং আপনি যখন অনেকগুলো পার্সপেক্টিভ থেকে শুনবেন and how they dealt with it, তখন you start to you'll have some light bulb moments that okay, this might work for me, or these explanations aligns with my chain of thoughts. So তখন you can explore those and things can actually you can actually manage it. It's all about knowing how to do it. এবং তোমাদের এই দুইটা কথার আমি তামুদুনের একটা কথা পিক করি, অ্যান্ড আই এম 100% in agreement with you on that. Self-awareness is very, very important, and at the end of the day, you have to take care of yourself. And what works best for you. Knowing yourself, your strengths, your weakness is very, very important. Like, I feel like I know আমার ওই জায়গাটা এখন much better. আমার সাইড থেকেও যদি আমার বলতে হয়, বাট অ্যাজ ইউ স্যাড যে দেয়ার আর হেল্প এখানে অনেক চলে, তুমি ইউ ক্যান টক টু পিপল প্রফেশনাল, রাইট, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু, তারা ডিসিশন দেয় না। To my knowledge, they never give you a solution to the problem. Exactly. They help you to make, at the end of the day, you have to make your own decisions. So, and if you don't know about yourself, ওই ডিসিশনটা অনেকে মেক করতে পারে না। সো ফার্স্ট অফ অল, ইফ ইউ আর ডিপ্রেসড, ইফ ইউ আর স্ট্রেসড, আই থিঙ্ক trying to sum it up, I think what works best is first know yourself, where you need help, A. B হইতেছে গিয়ে don't be shy to talk about it, share, maybe there will be a solution. Somebody else may have gone through the similar situation, and you may get some perspectives, some different perspectives, so that you can make your decisions better. I think that's very, very important. And এই জায়গাতেই বাডি প্রোগ্রামটা ইজ ভেরি হেল্পফুল। এখানে আমি যেটা একটু অ্যাড করতে চাচ্ছিলাম যে like whenever we have any symptoms, আমি ফিজিক্যাল সিমটমসের কথা বলতেছি, we google it. Right. আমরা অনেকেই করি সেটা, not necessarily we take it as a prescription, but we try to understand what's going on. আপনি দেখবেন whatever symptoms you have, you search it on Google, one of the reasons for it would be stress. Stress is the most common symptom across anything. So if you can manage it physically, you are actually reducing a lot of chances of getting a lot of sickness. এই জায়গাটা থেকে ওই স্ট্রেসের যে কত বড় একটা এফেক্ট হতে পারে একটা মানুষের ফিজিকের উপরেও, সেটা চিন্তা করা যায় না।
So many things can happen because of and stress. stress can also be a source of depression too. So these are two very very interconnected, and for musicians, for artists, এই দুইটা খুবই আমি বলবো যে দুইটাই applicable, এই দুইটা প্রবলেমই, like a musician, an artist, I'm pretty sure 100% সব আর্টিস্টরাই experience this, both these feelings, depression and stress. So it's really really important to take care of this, like, and আমি যেরকম আমার গানগুলোতে I try to bring some social messages. So mental health, like একটা গান যেমন নিজের মতো, এটা it's all about self prioritization, like নিজেকে ভাঙি আবার গড়ি নিজের সাথে বাড়াবাড়ি. So it's all about that, like taking care of yourself. It's really really important যে not to give up. Like I said, একটা গান বা একটা যে কোনো প্রজেক্ট বা যে কোনো একটা টাস্ক, একটা মিল একটা রেস্টুরেন্ট ওনার যদি বানায়, আনটিল ইটস ডান, ইটস কুকড, তখন পর্যন্ত চিন্তা করাটা I think makes more practical sense. After it's done, once it's served, let the customer tell you or experience it and share how it goes. Then এটা নিয়ে actually এত depressed বা এত stress হওয়ার কিছু নেই. But in order to produce that, যে physical stressটা আসে, এটাকে ম্যানেজ, physical mental both, যে stressটা আসে, এটার জন্যই I think it's better যে you find someone who you can talk to completely, fully be yourself and কোনো কিছু ফিল্টার না করে শেয়ার করা, and এই তো নিজেকে লাইট রাখা. হ্যাঁ, এবং অ্যাট দ্য সেম টাইম এই যে আমরা জেনজির সাথে কথা বলতে গিয়ে আমি এখানে একটা অ্যানালজি দিই, এটাকে এভাবে পুশব্যাক করার দরকার নাই যে হ্যাঁ এটা আগের জেনারেশনে ছিল না, এখন আমাদের লাইফস্টাইলের জন্য এগুলো হয়েছে. ইভেন ইফ দ্যাট ইজ ট্রু, ইটস আ রিয়ালিটি. রাইট, ইভেন ইফ দ্যাট ইজ ট্রু যে ওদের সময় স্ট্রেস ছিল না বা আমাদের লাইফস্টাইলের জন্য আমার স্ট্রেস হচ্ছে, বাট ইটস এ রিয়ালিটি. এখন তাদের লাইফস্টাইল ছিল না দেখি তাদের স্ট্রেস ছিল না, রাইট, আমাদের লাইফস্টাইল এমন দেখেই আমাদের স্ট্রেস আছে. সো ইনস্টেড অফ ট্রাইং টু ক্রিটিক ইট অর লাইক সেইং যে হ্যাঁ ডিপ্রেশন আসলে কিছু না, তৈরা প্যাদাইলেই হবে বলে, কিন্তু আমাদের দেশে এখনো প্রচুর মানুষ আছে যে হ্যাঁ সারাদিন ঘরে বসে থাকে, ডিপ্রেশন কিছু না. বাট না, ইটস ট্রু, ইটস নট স্যাডনেস, ইটস সামথিং এলস. মানে দ্যার ইজ এ মেডিকেল ডেসক্রিপশন অফ ইট. সো এই জিনিসগুলো নিয়ে মানুষের ওই চিন্তাটার থেকে বের হয়ে আসতে হবে যে উই নিড টু অ্যাডপ্ট দ্য নিউ থিংস অ্যান্ড অ্যাডাপ্ট টু নিউ সিচুয়েশনস. এক্স্যাক্টলি. সো এটা করতে পারলে আই থিঙ্ক আমাদের সব যে কোনো জেনারেশনে তার পরের জেনারেশনের সাথে ওই ব্রিজটা আর একটু বেটার করা যায় আর কি. এক্স্যাক্টলি. Yeah, I think we were talking about it on Fahad's episode too. So this, I think, another episode with someone who knows what they're talking about. Somebody maybe who is an expert on mental health. We should bring. I'm not saying that we don't know what we're talking about, but someone who's an expert, a professional. আমরা তো আমাদের পার্সোনাল জায়গা থেকে সবাই শেয়ার করতেছি. হ্যাঁ, আপনি আরেকটা জিনিস বলছিলেন স্টেজ নেম. আমি জানি রাফি ভাইয়ের স্টেজ নেম নিয়েও একটা ইয়া হয়েছিল, আপনি এটার মাঝখানে বলছেন ওয়ার্ডটা, বাট আমি আপনাকে ওই টপিকটা একটু থ্রো করি যে আপনি কি বলতে চাচ্ছিলেন আসলে. So Rafi, and then there's this whole pool of people jara Rafi to they take feedback from. Half of them were like Jena, এটা something like Rafi and friends, Rafi and company, কি জানি কত কি কোক তো হাবি যাবে, আমাকে অনেক কিছু বলছে আর কি. ও রাফিও আবার অনেক অপশনস বাই এবং এরকমও হয়েছে যে রাফি যে নেমে পারফর্ম করে এখন ওই নেমে একবার পারফর্ম করার পরেও আমাকে আইসে বলছে যে আমরা নামটা চেঞ্জ করে ফেলি. তো পরে একদিন রাত্রেবেলা আমি ওরে, আদিবও ছিল সেদিন, তো রাফির ওয়াইফও ছিল. সো সেই দিন তখন আমি বলছি যে এটা নিয়ে আজকের পর আর কোনো বাড়াবাড়ি হবে না, এই নামটা হবে. সো বাট ওইটার আগে there was like almost a 2 month struggle আর কি. Key 2 months. It started long back. So you perform as Rafi Alam and that's your actual name. That's now done and deal, and এটা আর কোনো ফার্দার ইয়ে নাই. But it's been going on for more than a year again. যখন নাকি ফার্স্ট গান কথা দাও নিয়ে কাজ চলতেছে, we started talking about it. অনেক মানুষ এঙ্গেজ হয়েছে তামাদুন. আই মিন এই পুরো প্রসেসে এই পার্টিকুলার টপিকে যে কত মানুষকে এঙ্গেজ করা হয়েছে. I went out, I took feedback, I seeked advice and all, starting from my wife, then Shurjo, then ওই সময় my first producer Raju, close friends, অনেক মানুষকে ইনভলভ করা হয়েছে. And then at the end we went with Rafi Alam, right? And then যখন নাকি perform করার opportunity আসলো, the thought again came back
যে এই নামে পারফর্ম করব নাকি কি করব। দেন আমি অ্যাকচুয়ালি রিসার্চ করছি। কারণ প্রথমে এই ব্যাপারে যেটা হয়েছে যে আই ওয়াজ ভেরি শাই। আমি চাচ্ছিলাম যে আমার নামে রাফি আলম নামে আমি আর্টিস্ট নেমটা আমার না দেই, লেটস রাদার কল সামথিং এলস। এটা কেন হয়? মানে আমরা দেখি যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে প্রচুর মানুষ আছে যারা রিয়েল নেমের জায়গায় অন্য নাম ইউজ করে। এটার আসলে রিজনটা কি? আই থিঙ্ক একটা ব্যাপার হচ্ছে কি শাইনেস, অ্যান্ড তারা তাদের একটা অল্টার ইগো নিয়ে যেতে চায় যে ও রাইট, রাইট। হ্যাঁ, যে তাদের এভরিবডি হ্যাজ কাইন্ড অফ তার একটা অল্টার ইগো, যে সে চায় যে যেটা সে তার নিজের রিয়েল লাইফে করতে পারতেছে না, বা যেভাবে সে প্র্যাকটিস করতে পারতেছে না, সেটা হয়তো বা সে একটা ছদ্মনাম দিয়ে বা একটা অন্য একটা নাম দিয়ে আমি সেটাকে করার চেষ্টা করব। এটা একটা রিজন থাকতে পারে। আই ডোন্ট নো ফর ইটস এ গুড রিজন। হ্যাঁ। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে আই ওয়ান্ট বি জেনুইন। কোনো কিছু নাই, আমি যেভাবে তোমাদের সাথে এখন যেই অ্যাটায়ারে আছি, আমি প্রিটি মাচ এই অ্যাটায়ারে আমাকে তোমরা সবসময় দেখো, স্টেজেও অলমোস্ট এরকমই ক্যাজুয়ালি এইভাবেই আমি ইয়ে করি। দ্য ওয়ে আই লুক, এটা নিয়ে কোনো চেঞ্জ। দ্য ওয়ে আই সাউন্ড, এটা নিয়ে আমি এত ইভেন গান করার সময় খুবই কম গানে হয়েছে যে খুব কম ম্যানুভার করা হয়েছে, প্রসেস করা হয়েছে অ্যান্ড অল দ্যাট। Try to keep things as genuine as possible so that people have the similar experience after my live performances as well, right? সো ওই জায়গা থেকে একটা ব্যাপার আছে। আর রিসার্চের যে ব্যাপারটা বলতেছিলাম, যে ইট টেক্স ওয়ান্স দ্য শাইনেস ইজ আউট, ওয়েন ইউ রিকভার দ্যাট, ইউ প্যাস থ্রু দ্যাট ফেজ, দ্যাট পার্ট, তখন ব্যাপারটা হইতেছে যে ইট টেক্স টাইম টু ক্রিয়েট এ ব্র্যান্ড নেম। আমি আর্টিস্টদের নাম দিতে পারবো এরকম অনেক, যাদের নামেই দে ক্রিয়েটেড এ ব্র্যান্ড, একটা হিউজ ব্র্যান্ড হয়ে গেছে। whether it's Elvis Presley, whether it's John Bon Jovi, এরকম বহু নাম আছে। বাংলাদেশের ক্ষেত্রেও আমি এরকম প্রচুর আর্টিস্ট আছে। ফর এক্সাম্পল আমাদের হাবিব ওয়াহিদ, তারপরে এরকম বহুত আর্টিস্ট আছে, রাইট, যাদের নিজেদের নামেই তাদের একটা আইডেন্টিটি, একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। সো সেই জায়গা থেকে চিন্তা করলে, অ্যান্ড ইট ডিডন্ট হ্যাপেন ওভারনাইট। সো রিসার্চ শোজ যে তুমি যদি এটা কন্টিনিউ করো, অ্যান্ড ইউ নেভার নো, দিস মে বিকাম এ ব্র্যান্ড। সো দ্যাটস দ্য হোপ, দ্যাটস দ্য অপটিমিস্টিক প্যাথ আই দেন ফাইনালি চোজ টু টেক। অ্যান্ড লাইক আই সেড, এখানে সূর্যর একটা হিউজ একটা ইয়ে আছে যে ও আমাকে কনস্ট্যান্টলি এই ব্যাপারে কাইন্ড অফ যতই ঘাটছি ঘুরে ফিরে সে আমাকে ওই একটা জায়গাতে টাইনা নিয়ে আসছে, ভাই আসো, এই জায়গাতে আসো, তুমি তোমার নামে থাকো, এইটা দিয়ে আমরা উইল গো উইথ ইট অ্যান্ড অল দ্যাট। সো then my wife and a close circle মানুষগুলো আমাকে actually pushed for this, and ওটা আমাকে হেল্প করছে। So I was lucky and blessed in a way that I was surrounded by these people in a way, and once decided and done, এখন আর এটা নিয়ে bothered I না। think that's the most uncomplicated way of doing this. So yeah, okay, আজকে আমার আরেকটা টপিক ছিল, আমি এটা ওই সময়টায় জিজ্ঞেস করতে ভুলে গেছি। এটা প্রবাবলি লাস্ট কোয়েশ্চেন আমি করবো রাফি ভাইকে আজকের জন্য। আপনি তখন যে 1 বছরে যে গান রিলিজ করার কথা বললেন, যে ইউ এক্সপেরিমেন্টেড উইথ আ লট অফ জনরা অফ মিউজিক, তো ওইখান থেকে বেসড অন ইউর এক্সপিরিয়েন্স, হ্যাভ ইউ পিকড আপ এনিথিং দ্যাট ইজ ইন ট্রেন্ড অর দ্যাট ইজ ট্রেন্ডি? সো এখনকার ট্রেন্ডি জিনিসটা কি, এবং ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগায় আপনি এই ট্রেন্ডটাকে কীভাবে পার্সু করার চেষ্টা করতেছেন? That's great question. ট্রেন্ড বলতে তো একটা তো বললাম যে এখন there are a lot of musicians তারা নিজেরাই সব কিছু ম্যানেজ করে। You don't have to go through labels or some intermediary যে তার থ্রুতে তোমার যেতে হবে। You can release your compose, you can write songs, and you can record, mix, master, and then literally release your own song through different digital distribution companies. এটা একটা ট্রেন্ড। সেকেন্ড ট্রেন্ড যেটা হচ্ছে, যেটা ফিগার আউট করলাম, যে অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম থেকে অ্যাকচুয়ালি there is a huge, if some musicians want to generate revenue and make money, I think that's a great platform, like streaming platform, যেটা স্পটিফাই বলি আমরা, ইউটিউব মিউজিক বলি, আইটিউনস বলি, এগুলো থেকে একটা ইয়ে করার। সো if somebody makes it there, if কোনো একটা গান widely accepted হয়, there is a way ট্রেন্ডি হয়ে গেলে, হ্যাঁ ট্রেন্ডি হয়ে গেলে, then it becomes একটা ইয়ে। সো ওইটা একটা ট্রেন্ড।
এবার আসে মিউজিক জনরা বা টাইপের ব্যাপার যে ট্রেন্ড বা দেয়ার ইজ এ পার্টিকুলার গ্রুপ অফ মিউজিশিয়ানস যারা নাকি তাদের গোল থাকে ভাইরাল হতে হবে আমার গান, যে আমার গান প্রথম একদিনের মধ্যে 1 মিলিয়ন হিট করতে হবে, নাইলে আমার and there are many ways you can do it and to me, you know what I mean? So I feel like, and মানে এই ব্যাপারটা নিয়ে I've been really researching a lot and I've been really opposed to that mode. আমি এটাকে এখনো ডাইজেস্ট ঠিকভাবে বা একসেপ্ট নিজেও আমি মানে গ্রহণ আমি এখনো ঠিকভাবে করতে পারিনি এখন পর্যন্ত যে আমার ভাইরাল হতে হবে। রাদার এগেইন এই বছরের গোল তো ছিল সোল সার্চটা করা অ্যান্ড এক্সপেরিমেন্ট করা, এটাই যে কোন গানটা আগে আমি নিজে কমফোর্টেবল, কোন ধরনের গান আমি নিজে এনজয় করতেছি, আমার ইউনো মাই হার্ট কলস ফর ইট, অ্যান্ড দেন কোন গানটা জেনারেলি মানুষ অ্যাকসেপ্ট করে। সো আমি বলবো যে সেই ক্ষেত্রে যেটা ইন ট্রেন্ড এগেন ইজিয়ার লিরিক্স, ইজিয়ার টিউন, নাথিং কমপ্লিকেটেড in terms of composition, right? People can easily relate. So you will see in my recent releases, I'm focusing more on the lyrics. কোনো গানেই আমি বলবো না যে অনেক কঠিন কোনো শব্দ ব্যবহার করা হয়েছে, ইভেন টিউন, কম্পোজিশন, ওভাল স্ট্রাকচার, ট্রাইং টু কিপ ইট অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। এগেন ডিউরেশনের কথা যদি বলি, এগেন অ্যানাদার ট্রেন্ড হচ্ছে যে এখন গান খুবই শর্ট, আগে যেরকম 5 মিনিট 6 মিনিট, এখন 3 মিনিট খুবই 3 মিনিটও এখন অনেক এখন 60 সেকেন্ডসের গান আছে। ও ইয়া, এই সপ্তাহে একটা গান রিলিজ হয়েছে, তুমি দেখবা পলাশী প্রান্তর একটা গান, একটা আর্টিস্ট আহমেদ সানি নামে। সো তার গানে দেখবা ইটস জাস্ট ফর লাইক মেবি ফর এ মিনিট, ইউ নো। সো এরকম যে খুবই শর্ট গান ডিউরেশন হচ্ছে। সো দিজ আর ইন ট্রেন্ডস। সো আপনাকে যদি আমি আপনার রিলিজড অরিজিনালস যেগুলো সেটাকে একটা র্যাঙ্ক করতে বলি টপ 3, তাহলে আমি দর্শক হয়তো বা অডিয়েন্সও আপনার জনরাটা, আপনার প্রেফারেন্সটা একটু বুঝতে পারবে। ইফ ইউ হ্যাড টু প্রায়োরিটাইজ যে টপ 3 বা পিক টপ 3, আপনি কোন 3টাকে পিক করবেন? আপনার ফেভারিট 3টা সং বেস আপনি যতগুলো রিলিজ করছেন। আমার তো সবই গান ফেভারিট, আমার দিজ আর অল মাই বেবিজ, দিজ আর অল মাই, সো I don't think I will be able to do justice to that. You know, I treat all the songs same way. আমার প্রত্যেকটা গানে I put my heart out, right, into it, and প্রত্যেকটা গান equal passion দিয়ে করা, প্রত্যেকটা গান করার সময় মনে হয় I think this is it, I think this is the song. You know, প্রত্যেকটা গান, trust me, এই ফিলিংটা আসে, I think this is the song, it's gonna get widely accepted and all. So I put everything, you know, into that. But তুমি গান না বলে আমি যদি জনরা দিতে আসি, যে আমার ফেভারিট বা আমার where my heart is kind of now leaning towards, I would say more like soft rock, more indie, and the last I would say in a combination of something maybe with a little bit of folk. So a তিনটার combination may be something I'm gonna work on. I'm sure we're gonna get amazing songs. So Rafi, খালি ফিউশন করো না, সব খাবার 3টাকে মিক্স করে ফেলা। না, I think যদি সুন্দরভাবে করা যায়, why not? একটা সময় ছিল জিজ্ঞেস করতে, ভাই আপনি কোন জনরার মিউজিক আমরা ফিউশন করি? ফিউশন ব্যান্ড করে না, ফিউশন জনরা, এটা কি ভাই? ওরা সবকিছু ফিউশন করে, আমরা ফিউজ করি সবকিছু। আচ্ছা ঠিক আছে, নাইস। আরেকটা ব্যাপার, এটা think it's just me, আমি জাস্ট একটা পার্টিকুলার, কারণ আমার মনে হয় অ্যাজ এ মিউজিশিয়ান I should have an open and free mind. আমি পার্টিকুলার একটা জনরাতে যে স্টিক আমি নিজে পার্সোনালি থাকতেও চাই না। আমার মনে হয় যে কারণ অ্যাজ এ লিসেনার আই লিসেন টু অল সোর্টস অফ মিউজিক, জনরা বলো বা ল্যাঙ্গুয়েজ বলো। আমি একটা খুব ফেভারিট, আমার একটা তেহরানি একটা ব্যান্ডও আছে, হ্যাঁ, সূর্যকে আমি মনে তাদের গান শেয়ার করছিলাম। সো এরকম যে আমি রিসেন্টলি মঙ্গোলিয়ান মেটাল শুনতেছি। Oh yeah, the Who, they're amazing. Wow, হ্যাঁ, the Who, man. And then this Indian another Bloody Wood, I mean amazing. So এটাই এটা ইন্টারন্যাশনাল হয়ে গেছে এখন। Oh yeah, the Who তো এখানে পারফর্ম করছে ভার্জিনিয়াতে। তুমি তো বাচ্চুর গান গাইতে পারো না। না, well আমি করতে চাইও না ওইভাবে, because I think what বাচ্চু ভাই did, that only is for বাচ্চু ভাই, and I don't
আমি চাইও না যে পিপল সে ও ইউ সাউন্ডেড লাইক বাচ্চু ভাই, এটা অ্যাজ অ্যান আর্টিস্ট আমি নিজেও চাই না, দ্যাট হোয়াট পিপল, আমি চাই আমার নিজের একটা অথেন্টিসিটি থাকুক অ্যান্ড আমার একটা নিজের একটা ইউনিকনেস থাকুক। But it's an internal joke আর কি। হ্যাঁ, এটা 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 যারা বুঝবে বুঝার সে বুঝে যাবে, লিজেন্ডরা বুঝবে, Legend, বাকিরা খুঁজবে। But truly, literally, I'm focused on my originals, and that's where I think I wanna see where it goes. Yeah. So আমরা আজকে ক্লোজ করি। Tell us about your future plans. What you want people to follow, do things. The floor is yours, and then we'll be done. Sure. Well, first of all, thanks to if any of these audience আজকের এই পডকাস্ট দেখতেছে, যারা আমাকে অলরেডি শুনে আসতেছেন এবং সাপোর্ট করে আসতেছেন, হিউজ থ্যাঙ্কস। আই এম রিয়েলি গ্রেটফুল বিকজ এই যে এত স্ট্রেস নিয়ে কথা বললাম, এত আমরা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট অনেকগুলো অ্যাসপেক্ট নিয়ে আমরা কথা বললাম, সব কিছুই না অ্যাকচুয়ালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খুব সব কিছু ভাল লাগে যখন নাকি people listen, people come to the shows, right? So those who have been doing it, I'm really grateful, and I know there's a lot of people out there. So already, for example, our original song Kotha Dao, যেটা first, that has the highest streaming so far এই বছর আমার সবগুলা গানের মধ্যে Spotify-তে. So thanks to all the audience for making that happen. Immediate short-term plan হচ্ছে বাংলাদেশে যাচ্ছি নেক্সট উইকে ফর ফিউ উইকস, অ্যান্ড একটা শো করার অলরেডি একটা শো ফিক্সড 13 ডিসেম্বর উত্তরাতে ডি বিস্ট্রো ক্যাফে। সো ইফ ইউ আর ইন বাংলাদেশ, do come to that place. It's gonna start at 8 p.m. So hopefully you'll be able to see me live. যারা so far আমাকে যে সোশ্যাল মিডিয়াতে দেখে আসতেছেন, শুনে আসতেছেন, সো তারা লাইভ ওখানে দেখতে পারবেন। And we are also in talks with other possibilities. Aro koyekta shows line up hochhe, and if you follow my page or different pages, then you will definitely know all the updates, all the dates, locations, time, everything about my shows in Dhaka. And longer term in future, really want to continue working on my songs. There is already a pipeline of songs for 2025 and even 2026. আচ্ছা, So really looking forward to that. I'm gonna really work on I'm not gonna reveal the concept, but a concept-based album for 2025. That's currently my biggest project. So just like a teaser dilam তোমাদের এই পডকাস্টের থ্রুতে, হোপফুলি আমরা এরপরে এই নেক্সট এই প্রজেক্টটার সাকসেস নিয়েও আমরা এটার কন্ট্রিবিউটর হিসেবে ক্লেম করব যে রাফি ভাই আমাদের পডকাস্টে বলে ফেমাস হচ্ছে। হ্যাঁ, শেষ কোয়েশ্চেন শোনো, এই যে তোমার যে ভেন্যু আছে এখানে ডিম পরোটা পাওয়া যাবে? ঠিক আছে গাইস, গুড নাইট, সকালবেলা দেখা হবে। অলরাইট, আবার উইল মিট সুন Yes. and we'll talk. ওকে, হ্যাঁ, Thank you, রাফি ভাই, Pinny, thank you very so much. much. Thank you. Bye. হ্যাঁ।